রেকর্ডিং স্টার্ট। আচ্ছা, বলেন তো ভিক্টোরিয়ান এজ কার নামে মানে নামকরণটা হয়েছে? রানী কুইন ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার নাম অনুসারে রানী ভিক্টোরিয়া কোথাকার রানী? ইংল্যান্ড। ইংল্যান্ডের রানী। ইংল্যান্ডের? ব্রিটেন। ব্রিটেন। ওকে। আপনারা কি সবাই পেমেন্ট করছেন? সেকেন্ড পেমেন্ট? জি ভাইয়া। জি ভাইয়া। কাদের কাদের বাকি আছে একটু হ্যান্ড রেজ করেন তো। যাদের বাকি আছে তারা একটু হ্যান্ড রেজ করেন। 2 জন। আর সবার পেমেন্ট কমপ্লিট? একজন আমার নামায় ফেলছে। 3 জন। 3 জনের মধ্যে 2 জনের সাথে আমার কথা হয়েছে। জান্নাতুল মিমি, রাফিয়া সুলতানা ইকরা। আপনারা কি আমাদেরকে নক দিছিলেন? জান্নাতুল মিমি, রাফিয়া সুলতানা জি ভাইয়া, আমি আপনার আইডিতে নক দিছিলাম। আমার আইডিতে? জি ভাইয়া। কে বলতেছেন সেটাই তো দেখতে পাই না। জান্নাতুল মিমি? জি ভাইয়া। ফেসবুক আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস মিমি। আমি কি রিপ্লাই দিছিলাম? জি ভাইয়া, 16 তারিখে দিতে চাইছি। আচ্ছা, নোট করে রাখছিলাম না। তারপর হচ্ছে আলামিন ইরট, ইনি আবার কি? রাফিয়া সুলতানা ইকরা। নেন, ওনারা এখন কথাও কয় না। কেন বাইর করে দিব না ক্লাস থেকে? কি কথা বলতে লজ্জা লাগে না ভয় লাগে না কথা বলা আমি নিষেধ কয়দিন আছে? পর দেখতেছি, 1 সপ্তাহ পর। আপনি কি, আপনি আবার হ্যান নামাই ফেলছেন কেন? আচ্ছা, আপনি কি নক দিছিলেন আমাদের কাউকে হ্যাঁ, নাকি আপনাকে নিজে লক করছিলাম ভাইয়া। ডেট দিছিলেন? না, ডেট দেই নাই। আপনার ফেসবুক আইডির নাম কি? মোহাম্মদ আলামিন হাওলাদার, ইয়ামিন। আমি আপনাকে কি বলছিলাম? বলছিলাম যে আমি তো মানে কিছুদিন আগে আমি ওঠায় 1 সপ্তাহ হচ্ছে হ্যাঁ, ভর্তি আপনি হয়েছি। তো সেদিন করে আমাকে কিছুই বলেন নাই, তো আমি আপনাকে কিভাবে বুঝবো যে আপনি কি করবেন না করবেন? বলছেন না, ব্যাপারটা হচ্ছে কি, খোলামেলা কথা বলি, হ্যাঁ, খোলামেলা কথা বলতে ভাল লাগে। টাকা পয়সা নিয়ে বারবার এভাবে কথা বলতে নিজেরই লজ্জা লাগে, ঠিক আছে? আর একজন তো কথাই কইলো না, রাফিয়া সুলতানা ইকরা। অনেকেই আছে কোনো রেসপন্স করেন নাই। যে মানুষগুলো কোনো পেমেন্ট না করেন, মানে করেননি বা কোনো ধরনের মেসেজ দিয়েও জানাননি, তাদেরকে কোন দুঃখে রাখবো এবার আপনারা বলেন। সেদিন আমার সাথে তো আপনারাই কথা বললেন রাতে, এক একজন এক এক কথা বললেন, যেটা আবার কোন স্বৈরাচারিতা না কি কি যেন কইলেন, কত কি তকমা দিয়ে দিলেন। এখন চিন্তা করেন, অনেকজন মানুষ আছে যারা হচ্ছে নক দেয়নি কোনোভাবে বা কিছু কথাও বলেনি যে ভাই আমি এখন দিতে পারতেছি না, পরেই দিব, কিছুদিন পরে দেই, এই ধরনের কথাগুলো বলেনি, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে শুধু আমি কেন এরকম বলি আপনাদের, তাই না? এখন ঘটনা হচ্ছে আমাদের এক একজনের তো একটা দায়িত্ব আছে, তাই তো? জিনিসগুলো তো ভাগ করে নিতে হয়। জি ভাইয়া। এখন ব্যাপারটা হচ্ছে বলতেছেন, ভাইয়া। হ্যাঁ কয়দিন আগে যেমন এই যে আলামিন হাওলাদার হাওলাদার ভাই বলছেন যে কয়েকদিন আগে ভর্তি হলাম। ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে তো 5 মাসের মধ্যে দ্বিতীয় পেমেন্ট কমপ্লিট করতে হবে বলা হয়েছে। এবং হচ্ছে যে আহ, পরের মাসে যদি দিতে চান বা কিছুদিন পরে দিতে চান তখন কিন্তু আরো চাপে পড়বেন।
অন্তত এতটুকু সবার জানা আছে যে আমাদের নেক্সট মাসে এপ্রিলের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে। এখন অনেকে এক্সকিউজ দিচ্ছেন যে হচ্ছে রমজান মাস, খরচাপাতি একটু বেশি হচ্ছে, এখন দিতে পারতেছি না। এরপর তো বলবেন যে ভাই ঈদে সব টাকা পয়সা ঘোরাঘুরি করে শেষ করে দিছি, দিতে পারতেছি না। তো ব্যাপারটা হচ্ছে যে যদি দেওয়ার ইচ্ছা থাকে না, এগুলো কোনো ফ্যাক্ট না। বুঝতে পারছি? জি ভাইয়া। এতজন মানুষ পেমেন্ট করতে পারছে, প্রায় 170+। এতজন মানুষ পেমেন্ট করতে পারছে, বাকিদের 2-1 জনের সমস্যা হইতে পারে, 10-20 জনের সমস্যা হইতে পারে। প্রায় 30-40 জন আছেন আপনারা যারা কোনো ধরনের আমাদেরকে মেসেজও করেন নাই, কিছু করেননি। জাহিদ ভাই মনে হয় আজকে একটু বললো যে 15 তারিখ পর্যন্ত লাস্ট সময় দিতে। এর 15 তারিখের মধ্যে যারা পেমেন্ট করবেন না তাদের কিন্তু আমি কিছুই বলতে পারবো না। Okay? আমরা 3 জন ভাইয়া ম্যানেজমেন্টে বলছিলাম যে আপনাদের অন্তত 15 তারিখ পর্যন্ত সময় দিতে, এবং থার্ড পেমেন্ট 1 তারিখ থেকে 10 তারিখ পিছাবে না। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি একজন ভাইয়া। আবার বলছে কি যে ভাইয়া বইটা পাইলে কি আর ক্লাস করা লাগবে? মানে আমার চিন্তা ভাবনাটা হয়তো এরকম যে বইটা হাতে পাইলে তখন আর টাকা টুকা না দিলে আর কি হবে, আমাকে আর কই পাবে। ঠিক আছে, এখন যদি এরকম চিন্তা ভাবনা থাকে ভাই আমাকে কইয়েন, আমি আপনাকে ফ্রি পড়াবো, সমস্যা নেই, কিন্তু আমাকে বলতে হবে। ঠিক আছে, ওকে। আমরা আজকে মূলত পড়াশোনা করব। এখানে আপনাদের একটা নোট শেয়ার করা আছে, নোটটা দেখতেছেন বাংলায়। আপনারা ভাবতেছেন যে আপনারা আচ্ছা ভাই, হচ্ছে ভাইয়া জি, বইটা কি ঈদের আগেই পাবো না, নাকি ঈদের পরে? ঈদের পরে পাবেন, ঈদের আগে পাবেন না। ভাইয়া আচ্ছা প্রত্যেকবারের ভাই, মতো কি এবারে বাইরের স্টুডেন্টদেরকে বই দিবেন? প্রত্যেকবারের মতো বলতে আমরা তো বইয়ে এর বাইর আগে করলাম একবার। থার্ড ইয়ারে দিয়েছিলেন ভাইয়া, এর আগে থার্ড ইয়ারে যে দিয়েছিলেন এবারও কি? সেটা বলা সম্ভব না এখনো। যখন বই আমাদের হাতে আসবে, বই আপনাদেরকে দেওয়ার পরে যদি বই থাকে তখন দেখা যাবে। ঠিক আছে, তবে অনেকেই শুধু আপনাদের বইটা নিতে চায়, এই জন্য বললাম। এমনও অনেক হইতে পারে যে বইগুলো এবার লাইব্রেরিতেও দিতে পারি, তাই না? বুঝতে পারছেন যে আপনারা লাইব্রেরি থেকেও কালেক্ট করে নিতে পারবেন। জি ভাইয়া। এমনটা হলো যে আমরা লাইব্রেরিতে বই দিয়ে দিলাম, আপনাদের বাসা যার যেখানে, আপনার পাশের যে লাইব্রেরিতে আমরা দিব সেই লাইব্রেরি থেকে আপনি আপনার বইটা কালেক্ট করে নিতে পারবেন। এমনটাও হইতে পারে, বুঝছেন? জি। আমরা সেগুলো নিয়ে কাজ করতেছি। এই দিক নিয়ে প্রচুর ব্যস্ততা, কিন্তু এর মধ্যে আপনারা এক একজন এক এক ভাবে কথাগুলো বলে আমাদেরকে ডিমোটিভেট করে ফেলছেন। ঠিক আছে, আমরা নিজেরাই হতাশ হচ্ছি, মানে এমন অবস্থায়, মানে কি কেউ এমন এমন কথা বলতেছেন, মনে হচ্ছে যে কি যে করে ফেললাম। আসলে কথা বলতে তো কোনো সমস্যা হয় না, লাগাম থাকা উচিত সবকিছুর। আমার ক্লাস নেওয়ার রুচিগুলাই চলে গেছিল, এমন এমন আপনাদের কারো কারো কথা শুনছিলাম। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনাদের যে নোটটা আমি শেয়ার করছি এটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। এখানে বাংলায় আমি লিখে একটা সামারির মতো করে করার চেষ্টা করেছিলাম। এর কারণটা হচ্ছে যে পুরো ইংলিশটা আপনারা পড়তেও চান না, কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকার ভিক্টোরিয়ান পোয়েট্রি কোর্সটা জানার জন্য। শুধু এই কোর্সটা জানার জন্য এই এজটা জানতে হবে এমনটা না। এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামাটা জানা বা ক্লিয়ারলি বোঝার জন্য আমাদের অবশ্যই এলিজাবেথান এজ এবং জ্যাকোবিয়ান এজটা ক্লিয়ার থাকা উচিত। কারণ এই ধরনের বা এই লেখাগুলোতে আপনারা যদি খেয়াল করেন, এই যে কোর্সগুলোর ভিতরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোতে সেই পিরিয়ড বা সেই এজের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা খুঁজে পাবো লেখার মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? যদি এখন আপনাদের এই এজ গুলো বা এই যে ইংলিশ লিটারেচারটাকে যেভাবে ভাগ করা হয়েছে যুগের পর যুগ, এই যুগগুলোর যদি ফিচার বৈশিষ্ট্যগুলো আপনাদের জানা না থাকে, তাহলে লেখাগুলো পড়ে জাস্ট গল্পটাই বুঝবেন, ব্যাকগ্রাউন্ড বুঝবেন না। এখন ব্যাকগ্রাউন্ড না বুঝলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। ক্লিয়ার? ভাইয়া একটা কথা বলছিলাম যে ব্রিটেন আর ইংল্যান্ড তো সেম এক না? কারণ ব্রিটেন আগে বলতো এখন ইংল্যান্ড বলে আর কি পরবর্তীতে। হ্যাঁ, এখন কি কি বলতে যাচ্ছেন সেটা বলেন, ক্লিয়ার করেন।
না ভাইয়া, আপনি বলছেন যখন কয়েকজন যখন ব্রিটেন বলছে, না না ইংল্যান্ড বলছে, আপনি কিছু বলেন না, এই জন্য ব্রিটেন বলছে আর কিছু বলেন না, এমন কনফিউশন। আমি বুঝতে দুটোটা তো এক, ওইটাও ভাবছিলাম দুটোটা তো এক। আমি আপনার প্রশ্নটাই তাহলে বুঝিনি। আপনি ব্রিটেন বা ইংল্যান্ড নিয়ে কিছু বলতেছেন? না ভাইয়া, বলতে চাইছি দুটোটা তো এক, ব্রিটেন আগে বলতো, এখন পরবর্তীতে ইংল্যান্ড হয়েছে, ওইটা বলছি। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা আপনার কি সেটা একটু বলেন। আমি কি বললাম? আমি তো ভুলে গেলাম আমি কি বলছি। না, ভিক্টোরিয়ান পিরিয়ডের রানী কে ছিল, মানে কার নামে করছিল বলছিলেন যে, এই জন্য কুইন ভিক্টোরিয়া, ওইটা। শুরুর দিকে যে বললাম কার নাম অনুসারে করা হয়েছিল। জি ভাইয়া। ব্যাপারটা একটু মানে পার্থক্য আছে বা আলাদা আছে। ব্রিটেন মূলত হচ্ছে আগে মানে ওই গ্রেট ব্রিটেন যেটা ছিল, যেখানে মূলত তিনটা দেশ ছিল মূলত আগে, বা পরবর্তীতে ইউনাইটেড কিংডম এখন যেটা হয়েছে। এই ইউনাইটেড কিংডমটার মধ্যে থেকে আমি যদি একটু ক্লিয়ার করি, সবাই মনোযোগ দেন। আগে ছিল ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। এই তিনটাকে ব্রিটেন বলা হতো। কথা বুঝেছেন? জি ভাইয়া। এখন এই ইংল্যান্ডে বা ব্রিটেনে যে রাজা রানী যে পদটা এখনো বিদ্যমান, এই রাজা বা রানী, বর্তমান রাজা কে নাকি রানী কে? বর্তমান তো রাজা চার্লস। আচ্ছা, রাজা চার্লস। নাম কি? চার্লস দা থার্ড। চার্লস দা থার্ড হচ্ছে বর্তমান রাজা। তো ইনি কি শুধু হ্যাঁ, ইংল্যান্ডের রাজা? না, ও না, পূর্ব ইনি ব্রিটেনের। না, ব্রিটেনের রাজা। এখন ব্রিটেন ব্রিটেন। বলতে আমরা কি বুঝবো? ব্রিটেন বলতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এই তিনটা। পরবর্তীতে এই ব্রিটেনের নামকরণটা মূলত করা হয় ইউকে, ইউনাইটেড কিংডম, যেখানে উত্তর আয়ারল্যান্ড বা নর্দার্ন আয়ারল্যান্ড যে আছে, এনারা এসে আবার যুক্ত হয় ইউনাইটেড কিংডমের সাথে। এখন ইউনাইটেড কিংডম বলতে আমরা চারটা রাজ্য বা দেশকে বুঝবো: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, এই চারটা। আর শুধু যখন ইংল্যান্ড বলবেন সেটা কিন্তু একটা দেশ, স্পেসিফিক একটা দেশ। ইউকে বলতে ইংল্যান্ড, এটা ভুল। ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ একটু ভাইয়া। রিপিট করেন তো, বুঝে নাই। আমি বলছি আগে যে গ্রেট ব্রিটেন বলা হইতো বা ব্রিটেন বলা হইতো, সেটা হচ্ছে তিনটা দেশের সমষ্টিকে বলা হইতো। বুঝাইতে পারছি? জি ভাইয়া। তিনটা দেশ কি কি? ইংল্যান্ড, স্কটল্যান্ড। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। তো এই তিনটা দেশকে আমরা মূলত একসাথে ব্রিটেন বলতে পারবো। বা পরবর্তীতে মানে শুরু, তখন যখন ব্রিটেন বলা হয়তো তিনটা দেশ ছিল। এখন তো আর ব্রিটেন বলা হয় না, এখন বলা হয় হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে শর্টকাটে যেটা। এই ইউকে, ইউনাইটেড কিংডম এখন হচ্ছে চারটা রাজ্য, চারটা দেশ মিলে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, তিনটা আছেই, সাথে হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। মানে উত্তর আয়ারল্যান্ড একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে যুক্ত হয় পরবর্তীতে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তখন আপনি স্কটল্যান্ড বলবেন। স্কটল্যান্ড কি? একটা দেশ, আলাদা দেশ। ইংল্যান্ড কি? আলাদা একটা দেশ। ওয়েলস একটা কি? আলাদা একটা দেশ। তো এই দেশগুলোকে একটা নামে ডাকা হইতো, সেটা হচ্ছে ব্রিটেন, বা এখন ডাকা হচ্ছে ইউনাইটেড কিংডম। ক্লিয়ার? ভাই ওইটাই জি তো। ভাইয়া। ভাই ওগুলো তো আলাদা স্বাধীন দেশ না, এটা তো আমরা প্রদেশ বলতে পারি ব্রিটেনের। এখন ব্যাপারটা হচ্ছে যে রাজা রানীর কাছ থেকে স্বাধীন দেশ না, কিন্তু তাদের নিজস্ব কিন্তু রাষ্ট্র ক্ষমতা, নিজস্ব সংসদ, সংসদ বা পার্লামেন্ট সবকিছুই কিন্তু আছে। সবার রাজধানী কি ভাই হ্যাঁ, একটাই না? কেন্দ্র সবার একটা আর রাজধানী কি। লন্ডন না?
এখন স্কটল্যান্ডের রাজধানী কি? তাহলে ওটা আলাদা নাকি? ভাইয়া এগুলা সব কি একসাথে মানে হয়ে কি ইউকে মানে লন্ডন হয়েছে নাকি কেন লন্ডন হবে? লন্ডন হচ্ছে ইংল্যান্ডের। লন্ডন তো ইংল্যান্ডের রাজধানী। স্কটল্যান্ডের সাথে এগুলো এক একটা নিজস্ব দেশ। স্কটল্যান্ড একটা দেশ না? ক্রিকেট খেলা দেখেন না? স্কটল্যান্ড ইংল্যান্ড একজন আরেকজনের বিরুদ্ধে ক্রিকেট খেলা দেখেন নাই? হ্যাঁ ভাইয়া দেখছি। জি ভাই তাহলে দেখছি। তাহলে কেমনে কে যেন কইলেন যে স্কটল্যান্ডের রাজধানী লন্ডন না? স্কটল্যান্ডের রাজধানী লন্ডন কেন হবে? তাদের নিজস্ব রাজধানী আছে। হ্যাঁ, ঠিক আছে তাদের ভাই, এটা আমি কনফিউজ ছিলাম, আমি ভাবছিলাম যে গ্রেট ব্রিটেনের একটা প্রদেশ আছে স্কটল্যান্ড, এডিনবরা। কিন্তু এটা যে আলাদা স্কটল্যান্ডের এরকম। রাজধানী এডিনবরা। স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে এডিনবরা। আর ইংল্যান্ডের কি? ইংল্যান্ডের রাজধানী লন্ডন। লন্ডন। এরকম ইংল্যান্ডের আলাদা আলাদা আছে, ঠিক আছে। আর এই ভাই যে কিন্তু ওয়েলসে আছে, ভাই ওয়েলসের রাজধানীর নাম কি জানেন কেউ? আমার ইউএস যতদূর এর মনে ক্ষেত্রে পড়ে কিন্তু আলাদা না ভাই সেটা। হ্যাঁ, বুঝি নাই। ইউএস এর ক্ষেত্রে সেটা আলাদা না, না, যুক্তরাষ্ট্রের ইউএস এর ক্ষেত্রে। ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। ইউএস এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তাদের 50টা অঙ্গরাজ্য আছে, তাই না? জি ভাই, জি ভাই। যেগুলোকে এক একটা ফেডারেল জি রাষ্ট্র ভাইয়া বলা হয়। প্রদেশ আর এই কি। 50টা একটা ভোটের সময় তাদের 50টা ভোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে নির্বাচনের সময় কিন্তু ইয়া করে আর কি, কে পাবে না পাবে। কিছুদিন আগে যখন ভোট হলো এই জিনিসটা নিয়ে ফেডারেল ভোট নিয়ে কথা হয়েছিল, জানেন? মনে পড়ে? জি ভাই। তো এই 50টা যে রাজ্য জি ভাইয়া। ছিল, এই 50টা এবং একটা হচ্ছে ফেডারেল জেলা যেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, তাদের মধ্যে আছে এই ইউএস এর মধ্যে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে আলাদা কোনো দেশ নাই, তাদের নিজস্ব রাজ্য স্টেট গুলো সেগুলো মিলে, ঠিক আছে। তবে এখানে একক কোনো দেশ নেই, বরং অনেকগুলো রাজ্য আছে। এটাই হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর যখন আপনি গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম বলবেন, এখানে ইউনাইটেড কিংডম বলতে গেলে এখন ব্রিটেন বলা হয় না, ইউনাইটেড কিংডম, তখন আপনাকে 4টা দেশের কথা চিন্তা করতে হবে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড। অর্থাৎ আয়ারল্যান্ড একটা দেশ, সেই দেশটার উত্তর অংশটা মূলত এদের সাথে যুক্ত হয়েছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এগুলো তো বেসিক জিনিস। এই ইউনাইটেড কিংডম, ইউএসএ, এগুলো নিয়ে তো ইচ্ছা করলে নিজে থেকে চিন্তা করা উচিত ছিল যে আসলে ইউএসএ টা কি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে বলে, কেন বলে। এবং এই যে উত্তর আয়ারল্যান্ড যে আছে, আমার যতদূর মনে পড়ে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে বেলফাস্ট, ঠিক আছে। এটা মূলত এই বেলফাস্ট মূলত একটা আয়ারল্যান্ডের সব থেকে বড় শহর। ইয়ার কথা মনে আছে? টাইটানিক। জি ভাইয়া। টাইটানিক তৈরি হয়েছিল জানেন? এই টাইটানিক বিখ্যাত যে জাহাজ, এই জাহাজটা এই বেলফাস্ট নামক এই শহরটা দিয়ে কিন্তু তৈরি হয়েছিল। এগুলো সে চাকরির জন্য অনেক আগে পড়া তো, সবকিছু মাথাতেও নাই। ঠিক আছে, বুঝেছেন? তো এখন হচ্ছে এই আমি যে নোটটা এখানে দেওয়ার চেষ্টা করছি, এটা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে আমরা জানি ভিক্টোরিয়ান এজটা হচ্ছে বা ভিক্টোরিয়ান পিরিয়ডটা হচ্ছে 1832 সালে রোমান্টিক এজ শেষ করার পরে শুরু হলো এবং 1901 সালে কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। তো আমরা কিন্তু একটা জিনিস জানি, এই ভিক্টোরিয়ান এজটাতে নানান বিষয়বস্তু হয়েছিল। যেমন এখানে যে বিষয়গুলো আমি লেখার চেষ্টা করেছিলাম, ভিক্টোরিয়ান যুগটা ছিল একটা বিপরীতমুখী বাস্তবতার যুগ। একদিকে ব্রিটিশ উপনিবেশবাদের বিস্তার, যেখানে ভারত, আফ্রিকা, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অংশ থেকে শোষিত সম্পদ লন্ডনের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল। যেমন ভারতবর্ষকে ইংল্যান্ডরা কি করেছিল? শাসন করেছিল। এই ইংল্যান্ডরা আমেরিকাকেও শাসন করেছিল, আফ্রিকার দেশগুলোকে শাসন করেছিল, যেমন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওই জায়গাগুলোকে শাসন করেছিল। যেমন যদি এখন মনে পড়ে আপনাদের WBS এর একটা কবিতা ছিল ফার্স্ট ইয়ারে, কি নাম? প্রেয়ার ফর মাই ডটার।
আ প্রেয়ার ফর মাই ডটার্স, সেখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলা হয় না? পোস্ট কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়? পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে। কত সালে শেষ হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? 19 সালে 19 সালে। সেই 19 সালেই কিন্তু আয়ারল্যান্ড স্বাধীন হয়। কাদের কাছ থেকে? ইংল্যান্ডের কাছ থেকে। ওকে, ভারতবর্ষ কবে স্বাধীন হয়? 1947 সালে। 1947 সালে। আর পাকিস্তান কবে স্বাধীন হয়? 14 সালে। 1948। 47 তো এইভাবে মূলত এই ব্রিটেনের মানুষজন, ইংল্যান্ডের মানুষজন মূলত আগে মূলত ব্রিটেন বলতে ইংল্যান্ডকেই বোঝানো হইতো। তখন চারটাই মূলত একটাই দেশ বলা যাইতো, ব্রিটেন। পরবর্তীতে এগুলো ভাগ হয়ে যায়, ঠিক আছে? এই ভাগ হওয়ার কারণে ওদের শক্তিটাও কমে যায়। তারা কি করতো, যেমন আমাদের ভারতবর্ষে কি করেছিল, আমাদের বাংলাদেশের মধ্যে তারা কি করেছিল, নীল চাষ করাইতো না সাধারণ মানুষদেরকে? হ্যাঁ ভাইয়া। তো এই অর্থগুলো তারা কি করেছিল, কোথায় নিয়ে গিয়েছিল? নিজ দেশে। লন্ডনে। কেন? তাদের নিজের সমৃদ্ধির জন্য, লন্ডনের ভালোর জন্য। আর অন্যদিকে ব্রিটিশ সমাজের ভেতরে একটা শিল্প বিপ্লবের হয়েছিল। সেই শিল্প বিপ্লবের ফলে তাদের মধ্যে মূলত তৈরি হয়েছিল বৈষম্য, দারিদ্র এবং শ্রমিক শ্রেণীর দুর্দশাটা আমরা স্পষ্ট দেখতে পাই। যেমন হোয়াইট পিপল, ব্ল্যাক পিপল ছিল না এরকম, হোয়াইট ব্ল্যাক। এতে করে কি হয়েছিল, ব্ল্যাকরা নিম্ন শ্রেণীর মানুষে পরিণত হয়েছিল, একটা বৈষম্য তৈরি হয়েছিল। হোয়াইট ম্যানরা, হোয়াইট পিপলরা সবসময় আপার ক্লাস সোসাইটি হয়ে চলাফেরা করতো, আর ব্ল্যাক পিপল গুলো কি করতো, শ্রমিক শ্রেণী হিসেবে দারিদ্রতা নিয়ে তারা চলাচল করত। তো এই সময়টাতে মূলত ভিক্টোরিয়ান পিরিয়ডের এই সময়টাতে এটা প্রচুর পরিমাণে শুরু হয়। তবে এই যে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ, এটা কিন্তু তৈরি হয়েছিল এলিজাবেথান এজ থেকেই। খেয়াল করে দেখেন, কতদূর মনে আছে আমি জানি না, এলিজাবেথান এজ থেকেই শুরু হয়েছিল এবং ভিক্টোরিয়ান এজে এসে এটা চড়াও হয়েছিল। চারদিক থেকে শুরু হয়েছিল। ভারতবর্ষ, এই ব্রিটেন ভারতবর্ষে কবে আসে, পলাশির যুদ্ধ কবে হয়? 1757। 1757 আরো প্রায় 23 কত বছর আগে, তারও অনেক বছর আগে তারা বাণিজ্য করেছিল এই ভারতবর্ষে, করে নাই? জি ভাইয়া। তাহলে এলিজাবেথান এজ থাকাকালীন সময়টাতে বা রোমান্টিক এজের এই সময়গুলোতে ভারতবর্ষের মধ্যে কি মূলত ব্রিটিশরা ছিল না? ছিল। কিন্তু তারা ভিক্টোরিয়ান পিরিয়ডটাতে এসে বিশেষ করে তারা শোষণ করা শুরু করে। এই সময়টাতে তারা অনেক বেশি কি হয়, রুড হয়ে যায়। তো এই সময়টাতে ইংল্যান্ডের শিল্পায়নের একটা প্রসার ঘটে, ব্যাপকভাবে সেটা বৃদ্ধি পায়। তো নতুন প্রযুক্তির উদ্ভাবন হয় এই সময়টাতেই, এই ভিক্টোরিয়ান পিরিয়ডে। রেলপথ, স্টিম ইঞ্জিন, টেক্সটাইল শিল্পগুলো এবং অর্থনীতির চাকা তারা দ্রুত ঘোরাতে থাকে এইসবের কারণে। নানান নানান দেশগুলোতে এইরকম বাণিজ্য করত, এখান থেকে তারা অর্থ নিয়ে যেত, সেখানকার প্রোডাক্ট তারা এখানে নিয়ে এসে আরো নতুন কিছু তৈরি করত। আমাদের এই যে বাংলাদেশের রেল লাইন গুলো, তারপর কি যেন একটা ব্রিজ আছে পাবনার এখানতে, মনে পড়ে নাই? হার্ডিংস ব্রিজ নাকি ভাই? হার্ডিংস হার্ডিংস ব্রিজ। ব্রিজ নাকি? কে করেছিল? বাংলাদেশ, ভারত, ব্রিটিশ ব্রিটিশরা করে গেছে। কেন করেছে জানেন? মানুষের চলাচলের সুবিধার জন্য না, তারা এটা করেছিল তাদের পরিবহন ব্যবস্থা ভালো করার জন্য, যাতে তাদের পণ্যগুলো নিয়ে যেতে আসতে সুবিধা হয়। তো এই যে এর ফলে কি ঘটলো, শহরের বস্তিগুলোতে শ্রমিকদের জীবনগুলো দুর্বিষহ হয়ে উঠলো। দীর্ঘ সময় তাদের কর্মঘণ্টা হইলো, স্বাস্থ্যকর পরিবেশের অভাব হইলো এবং শোষণের বিরুদ্ধে কোনো প্রতিরোধ না করার একটা বা এরকম সুযোগ না থাকা শ্রমজীবী মানুষের জন্য একটা দুর্ভোগ নিয়ে আসলো। চার্লস ডিকেন্স তার একটা উপন্যাস হার্ড টাইমস অলিভার টুইস্ট, এটাতে মূলত এই সমাজের চিত্রটার বাস্তবতাটা ফুটিয়ে তোলেন। অন্যদিকে সমাজের উঁচু স্তরে ছিল ঐশ্বর্য, পরিশীলিত সংস্কৃতি ও ব্রিটিশ ভদ্রতার জয় জয়কার। ব্রিটিশ সাম্রাজ্যের সাফল্যের প্রতিচ্ছবি হিসেবে অভিজাতরা বিলাসবহুল জীবনযাপন করত। এই সময়ে ফ্যাশন, সাহিত্য যে লেখালেখি হইতো, সেখানেও যে চরিত্র বিশ্লেষণ গুলো,
সামাজিক শিষ্টাচার সব জায়গায় আপার ক্লাস বা উঁচু স্তরের শ্রেণীর মানুষের কথাবার্তা বলা হইতো। এবং ভিক্টোরীয় যুগের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের অন্যতম দিকটাই ছিল নৈতিকতা, আত্মসংযম, সামাজিক সৌজন্যবোধ, যা আমাদের সমাজের উপরি স্তরের মানুষের জীবন ধারায় স্পষ্ট ছিল। ভিক্টোরিয়ান এজের মধ্যে মূলত নৈতিকতা কথাটা গুরুত্বপূর্ণ ছিল, আত্মসংযম গুরুত্বপূর্ণ ছিল, সামাজিকভাবে সৌজন্যবোধ থাকতে হবে, কাউকে ছোট বা হেয় করা যাবে না। এটা শুধুমাত্র সব মানুষের জন্য থাকলেও কিন্তু হাই ক্লাস সোসাইটির যে মানুষগুলো ছিল তাদের জীবনের মধ্যেই শুধু ছিল। তো এই যে আমরা এখানে একটা দ্বৈত বাস্তবতা দেখলাম, লোয়ার ক্লাস সোসাইটি, আপার ক্লাস সোসাইটি, এই দ্বৈত বাস্তবতার মধ্যে একদিকে উপনিবেশিক লুণ্ঠন শিল্পায়নের সমৃদ্ধি দেখেছি, অন্যদিকে শ্রমিক শ্রেণীর দুঃখ দুর্দশা ও সামাজিক বৈষম্য দেখেছি। তো এই ভিক্টোরিয়ান যুগের অন্যতম বৈশিষ্ট্যটি ছিল যা সাহিত্য, শিল্প এবং রাজনৈতিক আন্দোলনে একটা গভীর প্রভাব ফেলেছিল পরবর্তীতে। আবার এই ভিক্টোরিয়ান যুগটাকে আমাদের উপন্যাস, নোবেলের স্বর্ণযুগ বলা হইতো, কারণ এই সময়ে উপন্যাস সাহিত্যিক মাধ্যম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। পাঠকের সংখ্যা বেড়ে গেছে, মুদ্রণ প্রযুক্তির তৈরি হয়েছিল, আগে তো প্রিন্ট হইতো না, হাতে লেখা হইতো। তো মুদ্রণ প্রযুক্তির উন্নতির ফলে তারা কি করলো, ম্যাগাজিনে ধারাবাহিক উপন্যাস প্রকাশ করা শুরু করলো, যেটা সে সময় সাধারণ মানুষের জন্য সাহিত্যটাকে, মানে সাহিত্য পড়তে হবে এটাকে আরো সহজলভ্য করে দিল। যেমন এই চার্লস ডিকেন্স, ভিক্টোরিয়ান এজেরই একজন লেখক, তার লেখা একটা উপন্যাস দ্য পিকউইক পেপারস 1836 সালে লেখা, প্রথম দিকে অন্যতম সফল ধারাবাহিক উপন্যাস ছিল। এখন যেমন টিভিতে কি থাকে, সিরিয়াল থাকে না, তো তখন এই উপন্যাসগুলোকে ধারাবাহিক ভাবে 1, 2, 3 করে প্রকাশ করা হইতো। ঠিক আছে, তো এই যুগে আবার হচ্ছে সায়েন্স ফিকশনের ঘটনাও ঘটেছিল, বৈজ্ঞানিক কল্পকাহিনীর। যেমন বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তির বিস্তার সাহিত্যকে প্রভাবিত করেছিল, যার ফলে জন্ম নিয়েছিল এক নতুন ধারার সাহিত্য। কেন আমরা এই সায়েন্স ফিকশন নিয়ে লেখালেখি দেখি নাই? জাফর ইকবাল স্যার লিখেছিল না বেশ কিছু লেখা, আরো এরকম অনেক নানান লেখক আছে না? তো এরকম সায়েন্স ফিকশনটা শুরু হয়েছিল ভিক্টোরিয়ান এজ থেকেই। কিভাবে? H.G. ওয়েলস ছিল ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রভাবশালী বিজ্ঞান কল্পকাহিনীর লেখক। তার লেখা একটা বই ছিল দ্য টাইম মেশিন, 1895 সালে তিনি এটা লিখেছিল। প্রথম সফল এই টাইম ট্রাভেল বা টাইম মেশিন নিয়ে মানুষজন জানলো যে এরকম হইতে পারে। এটা একটা কাহিনী যেখানে সময় ভ্রমণের ধারণাকে সাহিত্যের মাধ্যমে একটা শক্ত ভিত্তি দিল। তারপর হচ্ছে দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, 1898 সালে উপন্যাসে ওয়েলস প্রথমবারের মতো ভিন্ন গ্রহের প্রাণী, তাদেরকে আমরা কি বলি, ভিন্ন গ্রহের প্রাণীদেরকে এলিয়েন। তো মার্টেন্স দ্বারা বা ভিন্ন গ্রহের প্রাণী দ্বারা পৃথিবী আক্রমণের ধারণা উপস্থাপন করেন, যেমনটাও হইতে পারে কখনো কখনো, যা পরবর্তী বিজ্ঞান কল্পকাহিনীর জন্য পথপ্রদর্শক হয়ে উঠে, যে এরকম লেখাও সাহিত্যে লেখা যায়, শুধু ভালোবাসা, প্রেম, নেচার এগুলো লিখতে হয় না। ক্লিয়ার? জি ভাইয়া। ভিক্টোরিয়ান এজের আগে এরকম বিজ্ঞান সায়েন্স ফিকশন দেখেছেন কেউ লিখেছে? ভাইয়া না ভাইয়া, ভাইয়া ছিল সবাই থেকে নেচার, রোমান্টিক পোয়েট, রোমান্টিক বিষয় আশয়, নেচার এসব নিয়ে লিখতো, আর সমাজের বিষয় আশয় নিয়ে লিখতো। সমাজের কথাগুলো খুব কম ফুটে উঠতো, কিন্তু এইরকম সায়েন্স ফিকশন বা মানে যে এজে লিখতো সেই এজের তো সোসাইটি বা সমাজগুলোকে ফুটে তুলতোই, সেই জিনিসটা ঠিক আছে। তবে এই সময় বিজ্ঞান ও সাহিত্যের মধ্যে যে সংযোগটা ঘটলো এটা আরো জোরালো হইল, লেখকরা এখানে শিল্পায়নের প্রভাব দেখাইলো। বুঝি নাই? বুঝলাম যে এই সময় তো ধর্মীয় দিক থেকে অনেক পিছিয়ে ছিল না, ডারউইনের তত্ত্বটা। হ্যাঁ যাচ্ছি, ডারউইন theory- আপনি আগে 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 গেলে কেমনে হবে, আমি তো শেষ করি নাই, এই জাস্ট এতটুকু লেখা লিখতে আমার সারাটা দিন গেছে, টাইপ করতে। আগে আর এগুলো ভাইয়াকে হচ্ছে শেষ করতে দেন, তারপরে তখন একটু বলেন, কারণ কারণ আমি ভাইয়া তো পুরো নিজেই জিজ্ঞেস এজটাকে করে যে এইভাবে প্রশ্ন শিখাইছি থাকলে বলেন। যাতে পুরো এজের বিষয়বস্তুগুলো উঠে আসে, যাতে আপনারা বাংলাতে পড়ে সহজে মাথায় রাখতে পারেন। ঠিক আছে, আমাকে এটা খাতায় কয়েকটা পেজ ড্রাফট করা লাগছে, তারপর কিছু কথা বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোকে এখানে নিয়ে আসতে হয়েছে, টাইপ করতে হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে আমরা বিজ্ঞান কল্পকাহিনীর পথপ্রদর্শক হয়ে উঠলো, তো এই সময় বিজ্ঞান ও সাহিত্যের সংযোগটা কি হলো, আরো মানে জোরালো হইলো।
যে লেখকরা ছিল তারা শিল্পায়নের প্রভাবটা বুঝতে পারলো, প্রযুক্তির উন্নতি হচ্ছে এটা বুঝতে পারলো, এবং তারা ভবিষ্যৎ নিয়ে এবার কল্পনা করা শুরু করলো যে তাহলে ভবিষ্যতে কি হইতে পারে। তো এমন এখন কিছু কিছু লেখা আমরা দেখি না যে বর্তমানে কি হবে এটা কয়েক বছর আগেই লিখে গেছে। মুভিগুলোতে দেখতাম না কোটা আন্দোলন হবে, তো তারপর তো কোটা নিয়ে আন্দোলন হলো না। তো এরকম এই ব্যাপারগুলো হচ্ছে কল্পনা করেছিল ভবিষ্যৎ সম্পর্কে যেমনটা হইতে পারে। তো ফলে ভিক্টোরিয়ান যুগটা শুধু ঐতিহাসিক ও সামাজিক উপন্যাসের জন্য নয়, বরং বৈজ্ঞানিক কল্পকাহিনীর শেকড় যেটা থেকে শুরু হয় সেটার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল। ওকে, আবার বলা হচ্ছে ভিক্টোরিয়ান যুগে শুধুমাত্র সাহিত্য শিল্পের বিকাশ ঘটেছিল বা এই যুগটার জন্যই বলা হয় তা না, এই যুগটাকে বুদ্ধিভিত্তিক ও দার্শনিক আলোড়নের যুগও বলা হয়। এই সময়ে সমাজে নতুন চিন্তাধারা প্রবেশ করে যা মানুষের মানসিকতা, বিশ্বাস এবং নৈতিকতাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। যেমন কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের লেখা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে লিখেছিল শ্রেণী সংগ্রামের ধারণাটাকে, এই যে লোয়ার ক্লাস আপার ক্লাস সোসাইটি, এই যে শ্রেণী সংগ্রামের এই ধারণাটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। একটা পুঁজিবাদী সমাজ যারা হচ্ছে মালিক পক্ষ হওয়ার চিন্তা করে বা তারও উপরে রাজনৈতিক ব্যক্তিত্ব বা নিজের ক্ষমতার বলে সমাজের মধ্যে কি করে, শ্রমিক এবং যারা কিছু মালিক থাকে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয় এবং এগুলোকে ব্যাখ্যা করে, তারাই আবার এগুলো মিটমাট করে দেয় এবং সমাজতান্ত্রিক বিপ্লবের ধারণা দেয়। যদিও ভিক্টোরিয়া এই ইংল্যান্ডে কমিউনিজম তখনও বাস্তবে রূপ নেয়নি, তবে শ্রমিক শ্রেণীর আন্দোলন ও সমতার ধারণার উপর বা এটা একটা কল্পনা করে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। অর্থাৎ তাদের এই লেখাগুলো থেকে ধারণা করা যায় একদিন না একদিন আব্রাহাম লিঙ্কন বা এদের মতো মানুষ বিরোধিতা করা শুরু করবে নিচু শ্রেণীর মানুষদের পক্ষ থেকে। ক্লিয়ার? এবার আসেন 1859 সালে চার্লস ডারউইনের লেখা অন দা অরিজিন অফ স্পিসিস, এটা যখন প্রকাশিত হলো ইউরোপে, তখন কি হলো, তুমুল আলোড়ন সৃষ্টি হয়। কেন আলোড়নটা সৃষ্টি হলো? তিনি কি বলেছিল? তিনি বলেছিলেন যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জীবজগতের যে বিবর্তন, এই ধারাটা, এই ব্যাখ্যা ধর্মীয় বিশ্বাসের সংঘর্ষে একটা লিপ্ত হয়। মানুষ কি সৃষ্টিকর্তার সৃষ্টি নাকি বিবর্তনের ফল, এরকম একটা প্রশ্নের তৈরি হয়। এই প্রশ্নটা ভিক্টোরিয়া সমাজে গভীর প্রভাব ফেলে এবং চার্চের সঙ্গে বিজ্ঞানের দ্বন্দ্ব আরো তীব্র হয়, অর্থাৎ সায়েন্স এন্ড রিলিজিয়ন যে কনফ্লিক্ট। ক্লিয়ার? জি চাইলে আরো বড় করে লেখা যাবে এগুলোকে শর্ট করে সামারির মতো করে লেখা। তারপর হচ্ছে ইউটিলিটারিয়ান একটা টার্ম আছে, আমরা ইউটিলিটারিয়ান ব্যাপারটা হচ্ছে ফ্রান্সিস বেকনের লেখাগুলোতে পড়েছিলাম। জেরেমি বেনথাম তার উপযোগবাদী বা ইউটিলিটারিয়ান তত্ত্বটা উপস্থাপন করেছিলেন, যেখানে বলা হয়েছিল এই ইউটিলিটারিয়ানটা অনেক আগে থেকেই ছিল কিন্তু ফ্রান্সিস বেকন ব্যবহার করেছিল। তো তিনি এই তত্ত্বটাকে আবার উপস্থাপন করেছিলেন এই ভিক্টোরিয়ান এজে এসে, কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত তখনই ন্যায়সঙ্গত হবে যখন তা সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখটা নিশ্চিত করবে। এটা আইন, নৈতিকতা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তিনি এই জিনিসটাকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছিল। ক্লিয়ার? কোন কাজ বা কোন সিদ্ধান্ত তখনই ন্যায়সঙ্গত হবে যখন সেটা সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখটা নিশ্চিত করবে। অন্যদিকে জন স্টুয়ার্ট মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইন্ডিভিজুয়ালিজম, যেটা আমাদের ভিক্টোরিয়ান এজের মূল একটা বৈশিষ্ট্য, সাথে ছিল স্বাধীনতার দর্শন, আর একটা গুরুত্বপূর্ণ চিন্তাধারা। তো তার অন লিবার্টি 1859 সালে লেখা একটা গ্রন্থ, সেখানে তিনি বলেন যে ব্যক্তির স্বাধীনতা রক্ষা করা উচিত যতক্ষণ তা অন্যের ক্ষতি না করে, যতক্ষণ ওই ব্যক্তিটা অন্যের ক্ষতি না করবে ততক্ষণ পর্যন্ত তার স্বাধীনতা রক্ষা করা উচিত। এটি গণতন্ত্র, নারীবাদ ও ব্যক্তি অধিকারের আন্দোলনের ভিত্তি তৈরি করে। তো ভিক্টোরিয়ান যুগের এই নতুন দার্শনিক ও বৈজ্ঞানিক তত্ত্বগুলো সমাজে এক ধরনের বুদ্ধিভিত্তিক সংকট সৃষ্টি করেছিল। একদিকে চার্চের রক্ষণশীলতা, অন্যদিকে বিজ্ঞানের শীতল বাস্তবতা। চার্চ সবাইকে রক্ষা করতে চাইতো আর বিজ্ঞান বাস্তবতায় বিশ্বাসী ছিল। তো এই দুইটার মধ্যে সাধারণ মানুষ কি করবে? তাদের মধ্যে ধোঁয়াটে সৃষ্টি, চিন্তা করবে, ঘোলাটে হয়ে গেছিল, বাতাসের মতো এক ঘোলাটে পরিবেশ তৈরি করেছিল। ধর্ম, বিজ্ঞান, নৈতিকতা ও ব্যক্তি স্বাধীনতার এই সংঘাত
ভিক্টোরিয়ান সাহিত্য সমাজে গভীর ছাপ ফেলেছিল। তো ভিক্টোরিয়ান যুগে ব্রিটিশ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময় এই যুগটা, যা রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে পরিচিত। রানী ভিক্টোরিয়া 20 জুন 1837 থেকে 22 জানুয়ারি 1901 সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন এবং এই দীর্ঘ 64 বছরের রাজত্বকালকে ইংল্যান্ডের অগ্রগতি ও সমৃদ্ধির যুগ বলা হয়। কত বছর? 64 বছরের রাজত্বকাল। এই সময় সাহিত্যে ইংরেজি উপন্যাসের স্বর্ণযুগ বা গোল্ডেন এজ অফ নোবেল বলা যায়, বা এটা শুরু হয়। তো এই যুগের উপন্যাসে রোমান্স ও বাস্তবতার মিশ্রণ দেখা যায়। সাহিত্যের মধ্যে সিম্বলিজম বা প্রতীকবাদ, মিডিয়াভিলিজম বা মধ্যযুগীয় চেতনা, ইন্দ্রিয়গততা বা সেন্সুয়াসনেস, এইসব জিনিসগুলো লক্ষ্য করা যায়। ভিক্টোরিয়ান এজটাকে দুইটা ভাগে ভাগ করা গিয়েছিল সাহিত্যের দিক থেকে। একটা হচ্ছে প্রি রাফায়েলিটিস, আর একটা হচ্ছে অ্যাস্থেটিজম এন্ড ডেকাডেন্স, এই দুইটা জিনিস। তো প্রি রাফায়েলিটিস জিনিসটা কি? চিত্রশিল্পী দান্তে গ্যাব্রিয়েল রসেটি আর ডব্লিউ.এইচ. হান্ট এবং অন্যরা এই প্রি রাফায়েলিয়েট ব্রাদারহুড গঠন করেছিল। তারা শিল্পে মধ্যযুগীয় আদর্শ ও প্রাকৃতিক সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছিল। অপরদিকে দ্য অ্যাস্থেটিসিজম এন্ড ডেকাডেন্সে এগুলো কিন্তু ভাগ হচ্ছে 1848 থেকে 1860 আর 1880 থেকে 1901। এই সময় সাহিত্য ও শিল্পে সৌন্দর্যবাদ, যেটাকে বলা হচ্ছে অ্যাস্থেটিকিজম, প্রভাব পড়ে। তো তবে নৈতিক অবক্ষয়, সন্দেহবাদিতা, হতাশাবাদ সাহিত্যকে ঘিরে ধরেছিল। এবং বলা হচ্ছে শিল্পায়ন, পুরো এজটা থেকে একটা সামারির মতো করে বলা যায়, শিল্পায়ন ও বাণিজ্যের অগ্রগতির ফলে ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। নারীরা গৃহকর্মী ও গৃহশিক্ষিকা হতে বাধ্য হচ্ছিল এবং অধিকাংশ সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছিল। তবুও শার্লট ব্রন্টি, বানানগুলো এখানে মিস্টেক ছিল, বাংলা ইংলিশ থেকে বাংলা করছিলাম, তো পরে এই নামগুলো বাংলা করে দিয়েছিলাম। শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, ঠিক আছে, এর বানানটা আমি খেয়াল করিনি। এটা হবে শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি। তারা এখানে দুই বোন, আরেক বোন আছে, তার নাম কি কেউ জানেন? 3 বোনের মধ্যে অ্যানি ব্রন্টি। অ্যানি ব্রন্টি, গুড। এই দুইজন মূলত জর্জ ইলিয়টের মতো। জর্জ ইলিয়ট কে চিনেন? জর্জ ইলিয়টের লেখা পড়েছিলেন Writer. কখনো? যে ও এক রাইটার, পয়েট। এনার লেখা পড়েছিলেন First year এ কখনো? পড়েছিলাম। তো কি পড়েছেন? সাইলাস মার্নার সাইলাস মার্নার নোভেল। নোভেল পড়ছেন? না, দ্য এলিফ্যান্ট মেবি। না, ওটা জর্জ অরওয়েল। ওটা জর্জ অরওয়েল। জর্জ এলিয়ট হচ্ছে একটা নারী, যা এটা ওর ছদ্মবেশ, ছদ্মনাম। তাহলে ওনার আসল নাম? ম্যারি আন ইভান্স মনে হয়। গুড। ম্যারি আপনার মতো আসলে স্টুডেন্ট দরকার, কারণ বাকিদের এটা মনে থাকা উচিত ছিল। তার অরিজিনাল নাম হচ্ছে মেরি অ্যান ইভান্স। ফার্স্ট ইয়ারে সাইলাস মার্নার গল্পের লেখক বা উপন্যাসের লেখক, তিনি ছদ্মনাম ব্যবহার করতো জর্জ ইলিয়ট। কেন? কারণ ভিক্টোরিয়ান যুগে নিজেদেরকে তারা সেভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাইতো না। কারণ এখানে নারীদের কার্যক্রমটা ছিল তারা গৃহকর্মী হবে অথবা গৃহ শিক্ষিকা হবে, এর বাইরে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হইতো না। ঠিক আছে? জি ভাইয়া। যে ভাই ওরকম একটা পড়ছিলাম যে শেক্সপিয়ার উনি ছেলে নাকি মেয়ে মানে বুঝে উঠতে পারে নাই, কারণ ছদ্মনাম ওই সময় নারীদেরকে ওরকম গুরুত্ব দেওয়া হতো না লেখাগুলো। তো এখন ঘটনা হচ্ছে এই যে শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, জর্জ ইলিয়টের মতো নারী সাহিত্যিকরা এই যুগে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। তো এই সময়ে সাহিত্যের মধ্যে সামাজিক বাস্তবতা, দারিদ্র্য, শিল্পায়নের প্রভাব, ধর্মীয় সংকট ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রবলভাবে প্রতিফলিত হয়েছিল, যা ভিক্টোরিয়ান যুগটাকে ইংরেজি সাহিত্যের অন্যতম সমৃদ্ধ সময় হিসেবে গড়ে তোলে। উইলিয়াম শেক্সপিয়ার কি পুরুষ নাকি নারী? ওইটা নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছিল নাকি মেয়ে, মানে নারী কেউ বলতেছে নারী, কেউ বলছে হলো পুরুষ। ওটা উইলিয়াম শেক্সপিয়ার তো এলিজাবেথ এজে, ভিক্টোরিয়ান এজে কি করবে? এখন এই যে আমি যে ঘটনাটা বললাম, এটা কি ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আপনাদের জন্য চিন্তা করে এই জিনিসটা আজকে আমি সারাদিন কাজ করেছি। হ্যাঁ, এখন কারণ হচ্ছে এই বিষয়গুলো আমাদের
কবিতাগুলোতে ফুটিয়ে উঠবে। এই বৈশিষ্ট্যগুলোই আমরা কবিতাতে খুঁজে পাবো। কবিতাগুলো পড়ার পরে, অ্যানালাইসিস করার পরে আমাদের দেখতে হবে সেই কবিতাগুলোতে কোন বিষয়গুলো আছে, কোন বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে যায়। বুঝাইতে পারছি? যেমন আমাদের যে প্রথম কবিতাটা আছে আলফ্রেড লর্ড টেনিসনের, অবশ্যই এখানে আরো বেশ কিছু বিষয় আছে, ভিক্টোরিয়ান এজ সম্পর্কে আরো কিছু বলা যায়, তাই না? ভাইয়া এটা জানা যদি আছে একটু বলতেন ভালো হইতো আর কি, এটা ভিক্টোরিয়ান এজ কনফিউশন সম্পর্কে আছে। কি জানেন? ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি মেইনলি? সাইন্টিফিক আচ্ছা, একটু মনোযোগ দেন, আমি ভিক্টোরিয়ান এজ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, মনে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন। এই যুগটাকে আমরা কি বলেছিলাম? সাহিত্যের অগ্রগতি ও সমৃদ্ধির যুগ বলা হইতো। এই যুগটাকে কি বলা হইতো? দ্য গোল্ডেন এজ অফ নোবেল বলা হইতো, অর্থাৎ উপন্যাসের স্বর্ণযুগ বলা হইতো। এই যুগটাতে মূলত 1815 সালের দিকে, 1815 সাল রোমান্টিক এজের মধ্যে পড়লেও এটাকে ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। মূলত হচ্ছে ওয়াটারলু একটা যুদ্ধ হয়। এই ওয়াটারলু যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটন কর্তৃক কে পরাজিত হয়েছিল? নেপোলিয়ান পরাজয় ঘটেছিল। বুঝেছেন? জি, এটা 1815 সালে না ভাই? হুম। এবং এই যুগে পরবর্তীতে মানে প্রায় শেষের দিকে নারীদের তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছিল। এই যুগটাতে কৃষিভিত্তিক যে সমাজ ছিল, সেই কৃষিভিত্তিক সমাজটাকে ভেঙে শিল্প কারখানা বৃদ্ধি পেতে শুরু করেছিল। গ্রাম্য মানুষদের মধ্যে জীবনের উপর একটা ব্যাপক একটা প্রভাব পড়েছিল কৃষিভিত্তিকটা সরে যাওয়ার কারণে। বুঝতে পারছেন? জি অর্থাৎ ভাইয়া। এই জায়গাটা থেকে আমাদের মডার্ন এজটার সূচনাটা ঘটেছিল। এর পরের এজের নাম কি? ভিক্টোরিয়ান এজের দ্য মডার্ন এজ। মডার্ন এজ। তো এই মহারানী ভিক্টোরিয়ার শাসনামলে সর্বত্রই মূলত একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছিল। পুরাতন ধ্যান ধারণাকে ছুঁড়ে ফেলে মানুষ আধুনিকতাকে গ্রহণ করেছিল। যেমন বিবর্তনবাদ, দ্য থিওরি অফ ইভলিউশন, তারপর হচ্ছে কমিউনিজমের ধারণা, দ্য কনসেপ্ট অফ কমিউনিজম, এগুলো ধ্যান ধারণাকে পরিবর্তন করে দিয়েছিল। এবং এই সময় একটা নতুন করে ফেবিয়ান সোসাইটি গঠিত হয়েছিল। এবং ওই যে 1859 সালে ডারউইন একটা তত্ত্ব দিয়েছিল অন দা অরিজিন অফ স্পিস, এই বইটা প্রকাশের পরে যে বিজ্ঞান ও ধর্মের সাথে একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট শুরু হইলো। ক্লিয়ার? জি ভাইয়া। এবং জি এই ভাইয়া। যুগটাতেই 1833 সালে আমাদের দাস প্রথা বিলুপ্ত করা হয়েছিল এই ভিক্টোরিয়ান এজেই। কি প্রথা বললেন ভাইয়া? দাস প্রথা। দাস প্রথা বা স্লেভ, যে স্লেভ দাসরা দাসদেরকে বিক্রি করা হইতো, কিনে নেওয়া হইতো, এই দাস প্রথা। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। এবং এই যে আপার ক্লাস সোসাইটি, লোয়ার ক্লাস সোসাইটি, এই সহিংসতা পরিহার করার উদ্দেশ্যে 1843 সালে সেই ফেবিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং জর্জ বার্নার্ড শ ছিল এই সংঘের বা ফেবিয়ান সোসাইটির অন্যতম সদস্য ছিল। রেল, জাহাজ শিল্প, প্রযুক্তির উন্নতি সাধিত হয়েছিল। যোগাযোগের জন্য স্টিফেন্স কর্তৃক রেল আবিষ্কৃত হয়। এই প্রযুক্তি ব্যবসা বাণিজ্য কলকারখানা বিস্তারে সহায়তা করেছিল। এবং সবশেষে 1860 সালে ভারতে নীল বিদ্রোহের অবসান ঘটেছিল। যে নীল চাষ, এটা বিদ্রোহ করে 1860 সালে এটার অবসান ঘটে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন এই যুগের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো যদি দেখি, এক নম্বরে বলতে পারবো হচ্ছে সিম্পলিসিটি। কি বলবো? সিম্পলিসিটি। সিম্পলিসিটি অর্থ কি?
দেখি সরলতা। সরলতা নাকি ভাই? সরলতা। তারপর হচ্ছে সেন্সুয়াসনেস, যেটা আমাদের 5টা সেন্স নিয়ে কাজ করে। তারপর হচ্ছে সিম্বলিজম, প্রতীকবাদ। এরপরে হচ্ছে মেডিয়াভেলিজম, যেটা হচ্ছে মধ্যযুগীয় যে কাজ কারবার গুলো হইতো এখানে আমরা পাইতাম। ট্রুথফুলনেস, সত্যবাদিতা। আর্টিফিশিয়ালিটি, কৃত্রিমতা। ইগোইজম, যেটাকে আমরা বলতে পারি স্বার্থমূলক বা স্বার্থপরতা বা স্বার্থমূলক নীতিবাদ। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা এখানে পাই। এই যুগের প্রধান 3জন কবি আছেন, আরো অনেকে আছে, তার মধ্যে 3জন হচ্ছে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, যে 3জনকে আমাদের এখানে পড়তে হবে। ক্লিয়ার? জি ভাই। তো এদের মধ্যে আমরা প্রথম যে কবিটাকে আমাদের সিলেবাসে পাবো সেটা হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন, এনাকে পাবো। এখন এই লর্ড আলফ্রেড টেনিসনের লেখা কয়টা কবিতা আছে জানেন? 4টা কবিতা আছে। একটা হচ্ছে লক্সলি হল, একটা হচ্ছে ইনোনি, একটা হচ্ছে লটাসিটার্স, একটা হচ্ছে টিথোনাস। ইনোনি, লটাসিটার্স, টিথোনাস, এই 3টা কবিতাই মূলত মাইথোলজিক্যাল স্টোরি থেকে নেওয়া। বুঝাইতে পারছি? জি ভাইয়া। মাইথোলজিক্যাল বিষয় বুঝেন? মানে পৌরাণিক টাইপের নাকি ভাই? পৌরাণিক টাইপের। পৌরাণিক গল্প। এখন পৌরাণিক গল্প বলতে এখানে সেই যে আমাদের ইলিয়াড থেকে নেওয়া, তারপর হচ্ছে যে গ্রিক দেবদেবীদের কথা, রোমান দেবদেবীদের কথা, এই জিনিসগুলো আমরা পাবো। তো আলফ্রেড লর্ড টেনিসনের ব্যাপারটাতে যদি আমরা আসি, আলফ্রেড লর্ড টেনিসনকে মূলত বলা হয় রিপ্রেজেন্টেটিভ অথবা লিরিক পোয়েট। কথাকার ভিক্টোরিয়ান এজের রিপ্রেজেন্টেটিভ পোয়েট অর লিরিক পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। দেন আমরা আরো বলতে পারবো কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। এবং এনার সম্পর্কে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জানার চেষ্টা করি, তিনি হচ্ছে মেলোডিয়াস ল্যাঙ্গুয়েজের জন্য অধিক পরিচিত ছিল। কোন ল্যাঙ্গুয়েজ? মেলোডিয়াস ল্যাঙ্গুয়েজ। ছন্দের মতো করে তিনি মানে ভাষাটা ব্যবহার করত। তারপর হচ্ছে তিনি ওয়ার্ডসওয়ার্থ যে ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পরে ইংল্যান্ডের রাজকবি বা পোয়েট লরেট হিসেবে নিযুক্ত ছিলেন। ইংল্যান্ডের রাজকবি ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার মৃত্যুর পর আলফ্রেড লর্ড টেনিসন ছিল হচ্ছে পোয়েট লরেট বা রাজকবি ছিল। ক্লিয়ার? জি ভাইয়া। এই আলফ্রেড লর্ড টেনিসনই মূলত হচ্ছে শেক্সপিয়রকে ডেজলিং সান বলেছিল, উপাধি দিয়েছিল, এবং ক্রিস্টোফার মার্লোকে দ্য মর্নিং স্টার উপাধি দিয়েছিল। ক্লিয়ার? জি ভাই। আলফ্রেড লর্ড টেনিসনের লেখা একটা কবিতা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, ইউলিসিস। কবিতাটাকে অনেকে ভয় পাইতেন, কঠিন মনে করতেন। এবার এখন কি করবেন? ওনার লেখা কবিতাগুলোকে ইগনোর করবেন? না ভাইয়া, ইজি ছিল এটা। এই সুযোগ নাই। তখন যদি ভালো করে পড়তেন তাহলে আজকে কঠিন লাগতো না। ঠিক আছে? বুঝাইতে পারছি? খুব একটা কঠিন ছিল না তো, মজার ছিল তো। অনেকে ভয়ে পড়ে নাই। এখন দেখেন, আমরা ওনার লেখা কবিতাগুলো যে পড়বো, পড়ার আগে অর্থাৎ প্রথম যে কবিতাটা লক্সলি হল, পড়ার আগে আমি আপনাদের একটা গল্প বলতে চাই। ভিক্টোরিয়ান যুগটা বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই। ভিক্টোরিয়ান যুগে যে ঘটনাগুলো, যে গল্পগুলো বা যে স্টোরিগুলো ঘটতো, সেই বিষয়গুলো আমরা বর্তমানে আমাদের বাংলাদেশে দেখতে পাই। অর্থাৎ যত বছর ইংল্যান্ড বা ব্রিটেন আমাদেরকে শাসন করলো, শোষণ করলো, ঠিক তত বছর আমরা কিন্তু পিছিয়ে গেছি। বুঝাইতে পারছি? অন্যান্য দেশ বা ব্রিটেন বা ইংল্যান্ড এনারা মডার্ন এজ বা পোস্ট মডার্ন এজে চলে গেলেও আমরা কিন্তু এখনো ভিক্টোরিয়ান এজেই পড়ে আছি। কারণ ভিক্টোরিয়ান এজের সেই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের দেশে দেখতে পাই। তাদের দেশে যে শিল্পায়নটা ঘটেছিল সেটা 1800 সালের সেই সময়টাতে, কিন্তু আমাদের দেশে এই যে রেল, মেট্রো রেল আমরা যে দেখতেছি, নতুন নতুন ব্রিজ, বড় বড় ব্রিজ তৈরি করতেছে, এগুলো কি শিল্পায়নের জন্য না? বড় বড় কারখানা মানে কলকারখানা হচ্ছে, তারপর হচ্ছে আপনার নতুন নতুন করে বিদ্যুৎ প্লান্ট গুলো হয়েছিল, হয় নাই? জি ভাই। নানান রকম গার্মেন্টস হচ্ছে, রয়্যাল এনফিল্ডের শোরুম হচ্ছে, স্যামসাং এর শোরুম হইলো কিছুদিন আগে,
শোরুম তো না, ওটা কি বলা যায়, ম্যানুফ্যাকচার কোম্পানি, আবার যে রিসেন্ট একটা হেলিকপ্টার তৈরি হলো ভাই। হেলিকপ্টার তৈরি হইলো। এই হেলিকপ্টার সে কবে আবিষ্কার করছে এরকম? তাহলে আমরা কত বছর পিছিয়ে আছি চিন্তা করেন। অনেক বছর। এই যে নারীদের ক্ষমতা নিয়ে, বা তাদেরকে ঘরের বাইরে বের হতে দেওয়া যাবে না, তাদেরকে কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না, এই জিনিসগুলো কোথায় ঘটেছিল? ভিক্টোরিয়ানিজে। শেষের দিকে নারীদের অগ্রগতি হয়। আমাদের অবস্থাটা ঠিক সেম, যে যাই কিছু করেন না কেন নারীদের দোষ দেওয়া হয়। একটা নারী ধর্ষণ হচ্ছে, কার দোষ? নারীর দোষ, কারণ নারীটা কি স্মার্ট পোশাক পরে এসেছিল, তাই না? বুঝতে পারছেন? জি ভাইয়া। এই ভিক্টোরিয়ান এজে সেই সময় ইংল্যান্ডে বাংলাদেশের মতোই ছিল। নারী নির্যাতন হইতো, ধর্ষণ হইতো, খুন হইতো, চুরি ডাকাতি, এই জিনিসগুলো বেশি হইতো। বুঝতে পারছেন? জি ভাইয়া। সেই সময়ের মানুষেরও বাক স্বাধীনতা ছিল না। বাক স্বাধীনতা একটা কঠিন জিনিস, সেই সময়ের মানুষেরও ছিল না। এবং সেই সময় প্রেমগুলো কেমন ছিল সেটাও জানা উচিত। সেই সময় প্রেম বা বিয়েগুলো ছিল বাংলাদেশের মতো। বর্তমান নারীরা প্রেম বা বিয়ের জন্য কি কি করে, কি দেখে? ছেলেটাকে দেখে, পাত্রকে দেখে, পাত্রের চাকরি দেখে, টাকা দেখে, টাকা দেখে, চাকরি দেখে, অর্থাৎ কি সম্পত্তি। ইকোনমিক্যাল সিকিউরিটি দেখে, অর্থনৈতিক ভাবে সিকিউরিটি দেখে। মাথায় চুল না থাকলেও সমস্যা নাই, টাকা থাকলে হয়েছে। ওইটা তো পরের কথা। আপনি প্রাইভেট চাকরিতে মাসে 1 লাখ টাকা বেতন পান, আপনার অপর দিকে হচ্ছে প্রাইমারি স্কুলের একটা পিয়ন, 4র্থ শ্রেণীর চাকরি করে, তারপরে ওই প্রাইভেট কোম্পানির 1 লাখ টাকা বেতনের চাকরির ছেলেটার সাথে বিয়ে দিবেন। কার সাথে বিয়ে দিবে? সরকারি চাকরিওয়ালা পাত্রের সাথে, তাই না? দেখি না আমরা এটা? জি ভাইয়া। জি এই ভাইয়া। যে অর্থনৈতিক সিকিউরিটি ব্যাপারটা তখনও ছিল। এখনকার প্রেমগুলোতে কি হয়, 8-10 বছর ধরে প্রেম করতেছে, যখন বিয়ের সময় আসে বাসায় বলতে হয়, বাসায় বললো, পারিবারিক ভাবে চাপ দিল, না এখানে বিয়ে হবে না, ছেলে চাকরি করে না, ইয়া করে না, এভাবে তো বিয়ে সম্ভব না। তাহলে কি হবে? বাসা থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রাইমারি স্কুলের মাস্টার, হেডমাস্টার এইসব নিয়ে আসে, বৃদ্ধ হোক আর বয়স বেশি হোক সেটা ফ্যাক্ট না, তাদের সাথে বিয়ে দেয়। তো আজকের এই কবিতাটাতে আমরা সেরকমই একটা বিষয় পাবো। আমাদের সিলেটে কিন্তু এর নিয়ম নাই। নিয়ম নাই কি? আপনাদের সিলেটের মানুষজন তো আমি যেটা শুনছিলাম, যে হয় কিনা জানি না, আপনি ভালো বলতে পারবেন, যারা নাকি দেশের বাইরে বেশি থাকে তাদের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে বেশি, লন্ডনে যারা থাকে। হ্যাঁ আমি প্রায় শুনছি। সব ঘরে ঘরে ইউকে। হ্যাঁ, তাহলে কি হলো? লোকাল এলাকার আমরা আমরা যদি চাই সিলেটে বিয়ে করবো, আমাদের সাথে তো বিয়ে দিতে চাবে না। আমরা এখন সরকারি অবশ্যই চাকরি না। করি, আমরা সরকারি চাকরি করলেও বিয়ে দিবে না যদি লন্ডনে থাকা কোনো পাত্র পায়। দিবে? জি না ভাইয়া, তখন ওই অবশ্যই লন্ডনেই দিবে না। দিবে না। তো ঘটনাটা আর কি সেম? তাই বলে সব জায়গায় বা সবকিছু সমান তো না, দুই একটা তো ব্যতিক্রম থাকবে, তাই না? সেটাই ভাই, সেটাই। এখন এই যে বিয়ের জন্য কি হচ্ছে, এই জিনিসটা হয় না প্রেমিক প্রেমিকাদের মধ্যে? বাড়ি থেকে চাপ দিচ্ছে, ফোন করে বলতেছে, কি কয়, বাবু জান আমার দ্বারাই হবে না, আমার বাড়ি থেকে প্রেসার দিচ্ছে, আমি বাড়িতে কোনোভাবেই মানাইতে পারতেছি না, তোমাকে আমি আর বিয়ে করতে পারতেছি না, তুমি ভালো থাকো, সুখে থাকো, আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। ঠিক আছে? এই ধরনের কথা কয় না? জি। যাক, ভাই অভিজ্ঞতা আছে। নাটক দিচ্ছেন যে। তাও ভালো যে অভিজ্ঞতা আছে। তো ঠিক এই ঘটনাটাই আমরা এখানে দেখব এই কবিতার মধ্যে। এই কবিতার মধ্যে স্পিকার হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, এই মানুষগুলো বেশিরভাগ ড্রামাটিক মনোলগ ব্যবহার করেছিল কবিতায়। কি ব্যবহার করেছিল? ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামাটিক মনোলগ? কোন ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, গুড মোরো পড়ার সময়, জন ডানের লেখা।
সেকেন্ড ইয়ারে লিটারেচারে পড়েছেন। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামাটিক মনোলগ? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং কে ড্রামাটিক মনোলগের জনক বলা হয়। ক্লিয়ার? ঠিক আমাদের এই লক্সলি হল কবিতাটা আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন ড্রামাটিক মনোলগ উপায়ে। ড্রামাটিক মনোলগটা কি? একজন বলবে আর আর সবাই শুনবে। Dramatic monologue is a kind of lyric poem in which a single speaker expresses his personal feelings and thoughts to a silent listener. গুড, একদম ঠাড়ায় মুখস্থ করছে, তাই না? জি ভাইয়া, এটা ভুলবো না জীবনে। হ্যাঁ, এই জিনিসগুলো এখানেও আছে, থার্ড ইয়ারেও আছে। 16 and 17 সেঞ্চুরিতে আমরা যেমন ওই মেটাফিজিক্যাল এপিক জিনিসগুলো দেখেছি, আমরা ভিক্টোরিয়ান পোয়েট্রিতে ড্রামাটিক মনোলগ জিনিসটা দেখব। তো আমাদের এই লক্সলি হল কবিতাটাতে ঠিক সেই সেম জিনিসটা বলা হচ্ছে। আলফ্রেড লর্ড টেনিসন, লক্সলি হল ইজ আ ড্রামাটিক মনোলগ centering on required love. A dramatic monologue is a poem that presents a moment in which narrator by speaker discusses a topic and in so doing. এখানে একটু কঠিন বা অন্যভাবে দেওয়া আছে, আপনি যেটা ডেফিনেশন পড়েছেন পড়তে পারেন। অর্থাৎ আমরা এখানে বলতে পারি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মানে কি? নাটকীয়। মনো অর্থ কি? সিঙ্গেল। লগ অর্থ কি? ডিসকোর্স। ঠিক আছে? অর্থাৎ আমাদের যে স্পিকার থাকবে তিনি তার থট, ফিলিং এই সব কিছু প্রকাশ করবে। কার প্রতি? লিসেনারদের প্রতি। লিসেনাররা কি করবে? নিশ্চুপ থাকবে। তো এই কবিতায় স্পিকার কারা? লিসেনার কারা? এই কবিতাটা শুরু হয় এরকম, টেমস নদী দিয়ে লর্ড আলফ্রেড টেনিসন একজন স্পিকার হিসেবে এই গল্পের নায়ক বা এই স্টোরি বা এই কবিতাটার নায়ক হিসেবে তিনি একজন জাহাজে করে, জাহাজের নাবিক বা ক্যাপ্টেন হিসেবে টেমস নদী দিয়ে চলাচল করেন। তার সাথে আরো অনেক সহনাবিকরা ছিল। ঠিক আছে? তাহলে এই গল্পের স্পিকার হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন এবং লিসেনার হচ্ছে কারা? তার যে জাহাজের মধ্যে সহনাবিকরা ছিল তারা। ওকে, তো এই কবিতাটা শুরুই হয় দুঃখ, বেদনা, কষ্ট দিয়ে। কিরকম? তারা হচ্ছে টেমস নদী দিয়ে যাচ্ছিল, সামনে একটা অনেক বড় হল বা একটা বাড়ি ছিল, যে বাড়িটাকে দেখে সে তার পূর্বের ছোটবেলার জীবন কাহিনী বলা শুরু করে, সে তার প্রেমিকার কথা বলা শুরু করে। কথা বুঝেছেন? আচ্ছা, তার আগে আমরা এখানে একটু ক্যারেক্টার গুলো দেখি। সোলজার বলা হয়, তারা আসলে সোলজার বলা হয়তো তাদেরকে। সোলজারটাকে দ্য পোয়েমস স্পিকার। এখানে একটা ক্যারেক্টার পাবো এমি, যে হচ্ছে নায়িকা, প্রোটাগনিস্ট বলা হয়। ওমেন হু রিজেক্টেড দ্য সোলজার, যিনি মূলত এই সোলজার বা স্পিকারকে রিজেক্ট করেছিল। এরপর হচ্ছে এমির হাজব্যান্ড, যার সাথে এমির বিয়ে হয়েছিল, তিনি একজন মানুষ, তার কোনো নাম নাই, তাকে এমির হাজব্যান্ডই বলা হয়েছিল। হোজ ক্যারেক্টার দ্য স্পিকার ডিসপ্যারাগেস, অর্থাৎ তাকে হেয় করেছিল, তাকে নানান ভাবে গালাগালি করেছিল, এরকম ব্যাপারটা। আর এমিস প্যারেন্টস কারা? তার বাবা মা। ঠিক আছে? যারা মূলত হচ্ছে এমির একটা রিলেশনশিপ ছিল তার সাথে, স্পিকারের সাথে, সেই সম্পর্কটার বিপরীতে বা বিরুদ্ধে ছিল। আদার সোলজার কারা? কমরেডস অফ দ্য পোয়েমস স্পিকার, অর্থাৎ স্পিকারের সাথে যে কমরেডস বা তার সহনাবিকরা ছিল তাদেরকে আদার সোলজার বলা হচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। এখানে অ্যানালাইসিস আছে, এখানে মূলত রিলেভেশন অ্যাবাউট দ্য স্পিকার এর বাংলাটা আছে। আমি নোটটা অবশ্য আবার ভালো মতো করে দিব, এই নোটটা আগের নোট, আমি নোটটা করার সময় পাইনি। হ্যাঁ, আপনারা জাস্ট হচ্ছে। আচ্ছা ভাইয়া, এই কবিতার লাইনগুলো কি পড়াবেন না ভাই? লাইন, এই কবিতার লাইন পড়তে পারবেন? বেশি বড় কি ভাইয়া? জানি না ভাই, তো অনেক বড়। তাহলে সামারিটাই পড়ে নেন। আর হচ্ছে খুব একটা দরকার না হলে আমাদেরকে কবিতার ওই লাইনগুলো না পড়ালেই ভালো। কবিতার লাইন পড়ে, কবিতার লাইন পড়লে 3-4 বছর লাগবে থার্ড ইয়ার শেষ করতে। হ্যাঁ সেটাই। তাহলে দরকার নাই ভাই, এত বড় হইলে দরকার নাই। কোটেশন দিয়ে কয়েকটা কোটেশন দিয়ে দিন। গুরুত্বপূর্ণ লাইনগুলো আপনারা পাবেন, টেনশন নাই। হ্যাঁ, ওগুলো তো প্রশ্ন পড়তেও এমনি থেকেই পাওয়া যায়, ওগুলোই আপনাদের যে বইটা দিবেন খুব যে বড় তাও না, 194টা লাইন আছে এই কবিতায়। ঠিক আছে? খুব যে বড় সেটাও না,
194টা লাইন আছে। এখন 194টা যদি লাইন আমি পড়ানো শুরু করি এখন, আজকে রাতের মধ্যে শেষ হবে, সমস্যা নেই। প্রত্যেকটা আমি পড়াইতে পারবো, কারণ আমি পড়েছি। রাত 3টা হবে না ভাইয়া, 4টা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? রাত 3টায় শেষ হবে নাকি 4টায় শেষ হবে? না, এটা ইয়া হবে, ওই যে নামাজ টামাজ শেষ করে, সেহরি শেষ করে সকাল হয়ে যাবে। কারণ এগুলো, এবং দিন শেষে দেখবো যে আমি একাই ছাড়া আর মনে হয় কেউ নাই, সবাই ঘুমায় গেছে। ঠিক আছে। কি ভাইয়া? থাক, ওই রিস্ক নেওয়ার দরকার নাই ভাইয়া, আপনি আপনার মত করে যাবেন। আচ্ছা, এবার একটু মনোযোগ দেন। টেনিসনের এই যে লক্সলি হল কবিতাটাতে একজন যুবক বা একজন হচ্ছে স্পিকার তার শৈশবের স্মৃতি, প্রেমের ব্যর্থতা, ভবিষ্যতের আশা নিয়ে কথা বলেন, যে ভবিষ্যতে কি হবে। তিনি তার কাজিন অর্থাৎ চাচাতো বোন এমি, একে খুব ভালোবাসত, কিন্তু এমি পারিবারিক চাপে অন্য একজন ধনী ও কঠোর ব্যক্তিকে বিয়ে করেন। এতে স্পিকার হতাশ হয়ে পড়েন এবং সমাজের বস্তুবাদী মানসিকতাকে দোষারোপ করেন। দোষটা দেন দিন শেষে সমাজ, তার প্রেমিকাকে, এই সব মানুষকে তিনি দোষ দিয়েছিলেন। ঠিক আছে, কথা বুঝেছেন? জি ভাইয়া। স্পিকার অনেক বছর পর, ওই যে বললাম জাহাজে করে টেমস নদী দিয়ে যাচ্ছিল, সেখানে লক্সলি হলটাকে দেখতে পায়, একটা বাড়ি, যে বাড়িটার নাম লক্সলি হল। এই জায়গায় সে ফিরে আসে। এটি তার শৈশব ও যৌবনের স্মৃতিবাহী একটা স্থান, তিনি বলেন স্পিকার লিসেনারদের উদ্দেশ্যে, যেখানে তিনি তার প্রথম প্রেম এমিকে ভালোবেসেছিলেন। তার সঙ্গীরা যখন তাকে একা রেখে যায়, তখন তিনি পুরনো স্মৃতিতে ডুবে যান। অর্থাৎ পুরো গল্পটা সবাইকে শোনানোর পরে সবাই চলে গেল, সেখানে নেমে গেল, একটু বাড়িটাকে দেখলো, বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করলো, কি অবস্থা, আমি তো অনেকদিন আগে বাড়ি ছেড়ে চলে গেছি, বাড়িতে এখন কারা কারা থাকে, এর আশেপাশে কি ছিল। তারা তো ছোট থেকে এখানে মানুষ হয়েছিল। অর্থাৎ তার বাবা মা, ওই যে ওয়াটারলুর যুদ্ধ কথা বললাম না, জি ভাই। সে ওয়াটারলুর যুদ্ধে তার বাবা গিয়েছিল যুদ্ধ করতে, ওয়াটারলুর যুদ্ধে গিয়েছিল, সেখানে তার বাবা মারা গিয়েছিল এবং তার মা তার জন্মের সময় মারা যায়। তো এতে করে সে একা হয়ে গিয়েছিল। সে ছোট থেকে বড় হয়েছে তার এই আঙ্কেলের বাসায়। এমি এবং সে ছোট থেকে একসাথে বড় হয়েছিল, একসাথে খেলেছিল, ঘুরতে বেরিয়েছিল, প্রেম করে বেরিয়েছিল, যা কিছু করা যায় আর কি। ঠিক আছে, তো এইখানেই মূলত বলা হয় যেখানে তিনি তার প্রথম প্রেম এমিকে ভালোবেসেছিলেন। তার সঙ্গীরা যখন তাকে এখানে, তার নাবিক বন্ধুরা তাকে এখানে একা রেখে চলে যায়, তখন সে তার পুরনো স্মৃতিতে ডুবে যান। তিনি মনে করেন কিশোর বয়সে যখন তিনি একা থাকতেন, তখন কেমন আনন্দে দিন কাটাইতো। তিনি জানালার পাশে বসে আকাশের তারা পর্যবেক্ষণ করতেন, ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। তিনি সমুদ্র উপকূলে হেঁটে বেড়াতেন, পাশে সমুদ্রটা, অর্থাৎ ওই যে টেমস নদী, এবং কল্পনা করতেন যে বিজ্ঞানের উন্নতির ফলে একদিন মানুষ মহাকাশ জয় করবে। সেটা তখনই কল্পনা করতেন। কিন্তু এই সুখস্মৃতির মধ্যেই দুঃখের ছায়া নেমে আসে, কারণ এই লক্সলি হলে তার প্রেমের কাহিনী শুরু হলেও এখানেই তার ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল। তিনি তার প্রেমিকা এমির সঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করেন, কিভাবে তারা একসঙ্গে হাঁটতেন, গল্প করতেন, একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন এই জায়গাটা তাকে কেবল দুঃখ, হতাশার কথা মনে করিয়ে দেয়। এখানে এসে তিনি বুঝতে পারেন সময় বদলে গেছে, তার জীবনও বদলে গেছে। লক্সলি হল তার কাছে এখন আর আগের মতো আনন্দদায়ক নয়, বরং এটি তার হারানো প্রেম ও ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটা কি একটা সিম্বলিজমের ব্যবহার না? এমির ভালোবাসার একটা প্রতিশ্রুতি মূলত আমরা জানতে পারবো যে স্পিকার এখানে স্মৃতিচারণ করতে করতে তার প্রেমিকা এমির সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলোর কথা মনে করেন। বসন্তের এক সুন্দর দিনে তিনি এমিকে তার ভালোবাসার কথা জানান। অবাক করার মতো বিষয় হলো এমিও তাকে মনে মনে ছোট থেকে আগে থেকেই ভালোবাসতো, কিন্তু কখনো প্রকাশ করেনি, যেটা মেয়েদের ভিক্টোরিয়ান এজের কমন বৈশিষ্ট্য বা বাংলাদেশের বর্তমানের কমন বৈশিষ্ট্য। মেয়েরা ভালোবাসার কথা বলতে চায় না। চায় না। না। বুক ফেটে যাবে কিন্তু মুখ ফাটবে না। আমার মুখটাই আগে ফাটে ভাইয়া। তো এমির এই যে স্বীকারোক্তি, যখন তাকে ভালোবাসার কথা জানালো, তখন মূলত সে স্বীকার করলো যে আমিও তোমাকে ভালোবাসি। তো এই দুজনের ভালোবাসার কথাতে কি হবে,
মুহূর্তটা একেবারে অনন্য হয়ে গেল। তার মনে হয়েছিল যেন পুরো পৃথিবী আনন্দে ভরে উঠেছে, চারপাশে তার আর কোনো কিছুর দরকার নাই। অর্থাৎ নতুন নতুন প্রেমে বললে কি হয়, সারাদিন সারাদিন এখন কি দেখি, মেসেজ করে কথা কয়, একজন আরেকজনকে সাথে ছাড়া থাকতে পারে না। তুমি না খাইলে আমিও খাবো না, স্নান করো নাই কেন, এখনো কেন খাও নাই, মানে সব দায় দায়িত্ব তারে দিয়া দিছে, তাই না? কি ঠিক বলছি? সবাই জি ভাইয়া। সবাই চিন্তা করতেছে বললেই কট খেয়ে যাবো। জি ভাইয়া, তাহলে তো আপনার অভিজ্ঞতা আছে। তো এই যে ঘটনাটা ভাইয়া হচ্ছে, আপনার জীবনে কি প্রেম আসছিল কখনো? আমার জীবনে তো অসংখ্য প্রেম, বাঁধনি ছিল। ছড়িয়ে ছিটিয়ে ছিল, ঠিক আছে? তো এই পুরো পৃথিবী আনন্দে একেবারে ভরে উঠবে, এই ভালোবাসার অনুভূতি তাদের কাছে আরো কাছাকাছি নিয়ে এসেছিল। তারা একসঙ্গে সমুদ্রের তীরে হাঁটবে, পার্কে হাঁটবে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে, তারা পরস্পরের ভালোবাসায় একজন আরেকজন বিভোর হয়ে যাবে। তো স্পিকার মনে করেন এমির কণ্ঠস্বরটা ছিল তার কাছে সুরের মতো মধুর, মানে সুরের মতো কেন, আরো কিছু থাকলে সেটাও হইতো, যা তার হৃদয়ে একটা গভীর ছাপ ফেলেছিল। যদি তাকে সে সময় বলা যেত যে তুমি কি দেখে এমিকে ভালোবেসেছো, সে আর কিছু বলতো না, যে তার এত সুন্দর কণ্ঠ আমি আর যাই কই, এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, এত সুন্দর করে কথা বলে, মানে পটানোর জন্য যা যা লাগে আর কি। তো তারা একে অপরকে এতটাই অনুভব করতো কাছে, মানে একজন আরেকজনকে এতটাই অনুভব করতো, সেই জন ডানের দা গুড মরো কবিতাটার মতো আর কি। তাদের আত্মা যেন একে অপরের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে, তারা দুইটা মানুষ হইলেও তারা একটা হয়ে গেছে। তাদের ভালোবাসা ছিল গভীর, নিষ্পাপ ও অকৃত্রিম। প্রথম প্রথম প্রেমগুলোতে কি করে, পছন্দের কালার কি, কি খাইতে ভালো লাগে, কোথায় ঘুরতে যেতে ভালো লাগে, আর যদি মিলে যায়, হায় হায় কেমনে মিলে গেল, মিলে না কিন্তু জোর করে মিলায়। তো এই ভালোবাসাটা আসলে স্থায়ী হলো না। স্পিকার জানতেন না যে এই প্রতিশ্রুতির পরও একজন আরেকজনকে ভালোবাসবে, থেকে যাবে, এই প্রতিশ্রুতির পরেও এমি তার জীবন থেকে চিরকাল চলে যাবে, সেটা জানতো না। তো স্পিকার যখন ভেবেছিল, অর্থাৎ তার বাবা মায়ের চাপে এমির মূলত বিয়ে হয়ে যায়, স্পিকার যখন ভেবেছিল যে এমির ভালোবাসা সত্যি তার জন্য, তখন তার স্বপ্নটা আসলে মূলত একটা সময় ভেঙে যায়। যে এমির বাবা মা চাননি যে সেই স্পিকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। তারা এমির উপর চাপ সৃষ্টি করেন, তাকে এক বিত্তবান কিন্তু রুট স্বভাবের, রাগী স্বভাবের, আমার মতো না, রাগী স্বভাবের মানুষের সঙ্গে, পুরুষের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করেছিল, বা বিয়ে করতে বাধ্য করেছিল তাকে। তো এমি নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য একজনকে বিয়ে করেছিল, যা স্পিকারকে গভীর কষ্ট দেয়। স্বাভাবিক, তুমি ভাই আমাকে ভালোবাসো, তুমি যতই তোমাকে চাপাচাপি করুক, যতই তোমাকে বাধ্য করুক, তুমি কেন বিয়ে করবে, তাই না? তো এটাই কবি ভাবতেছিল এই যে জন্য কি ভাই নিজের ইচ্ছার প্রেম বিরুদ্ধে করে, একজন। তাহলে প্রেম করে বিয়ে করাই ভালো নাকি ভাই? হ্যাঁ অবশ্যই, ঘটনা হচ্ছে আপনি প্রেম করে বিয়ে করেন আর অ্যারেঞ্জ করে বিয়ে করেন, দিন শেষে আপনাকে কান্না করাই লাগবে। তাই নাকি ভাই? তো হ্যাঁ মারাত্মক স্বাভাবিক, কথা। বিয়াটা করেন তারপর বুঝবেন। তো এমি নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য আচ্ছা ভাই। একজনকে বিয়ে করেছিল, যা স্পিকারকে গভীর কষ্ট দিয়েছে। স্পিকার মনে করেন যে এমির প্রেমটা আসলে সত্য ছিল না। সে ভাবতেছে যে এমি যদি আমাকে ভালোবাসতো, সে কিভাবে অন্য একজনকে বিয়ে করতে পারে, তাহলে তার প্রেমটা সত্য ছিল না আমার প্রতি, রিয়েল এটা ভালোবাসতো না, আমার সাথে এটা সময় আসলে নষ্ট করছে, কষ্টদায়ক ভাই। টাইম পাস করছে। কারণ সে যদি সত্যি তাকে ভালোবাসতো, তবে কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারতো না, যতই সে জোর করুক। তো স্পিকার এমির স্বামীকে বলে এক নির্মম, আবেগহীন, সংবেদন শূন্য একজন মানুষ, তার কোনো সেন্স নাই, কিভাবে সে একজন মানুষ এরকম মেয়েকে বিয়ে করতে পারে যাকে আমি ভালোবাসি, এরকম কল্পনা করে আসলে। তো তিনি মনে করেন এমি এখন এমন একজনের সঙ্গে জীবন কাটাচ্ছে যে তাকে ভালোবাসে না, বরং কঠোর শাসনের মধ্যে রাখবে, রাগ দেখাবে, ঝগড়া করবে। সে কারণে স্পিকার ক্ষোভ ও দুঃখ নিয়ে বলেন এমি তার ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এক কঠিন ভবিষ্যতের দিকে তার জীবন এগিয়ে যাবে। বুঝেছেন? জি ভাই। এখন কিভাবে সে তার স্বামীর কাছ থেকে নির্যাতিত হবে? তো স্পিকার তো বললো যে তার স্বামী হচ্ছে একজন রুড, আবেগহীন ব্যক্তি। বিয়ের পর এমি তার জীবনের সুখ খুঁজে পাবে না। শুরুতে হয়তো সে নতুন জীবনটা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, অন্য একজনকে ভালোবেসে আরেকজনের সঙ্গে সে কিভাবে ঘর করবে, সংসার করতে তো পারবে না। তো মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ধীরে ধীরে তার স্বামীর আসল স্বভাবটা প্রকাশ পাবে।
স্পিকার ভবিষ্যৎবাণী করেন যে একদিন এমির স্বামী তাকে ভালোবাসা ও সম্মান দেবে না, এমিকে ভালোবাসবে না, তাকে সম্মান দিবে না, তাকে ভালোবাসবে না, সম্মান দেবে না, সে এমির প্রতি অবহেলা দেখাবে, হয়তো তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করবে। স্পিকার কল্পনা করেন তার স্বামী হয়তো একদিন মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ফিরবে এবং এমির প্রতি কোনো মমত্ববোধ দেখাবে না, তাকে অত্যাচার করবে তার উপরে। তো এমন পরিস্থিতিতে এমি গভীর দুঃখ অনুভব করবে এবং তার পুরনো প্রেমের কথা মনে করে আফসোস করবে। স্পিকার ব্যথা ভরা কণ্ঠে বলেন, যদি এমন হয় তবে এমির জন্য সবচেয়ে ভালো হবে যদি সে নিজের স্বামীকে হত্যা করে অথবা তার দুঃখী জীবনের সমাপ্তি ঘটায়। অর্থাৎ তার স্বামীকে হত্যা করে আমার কাছে চলে আসবে, নতুবা হচ্ছে সে নিজেই আত্মহত্যা করে মরে যাবে। তো এই স্পিকার, এই অংশটাতে স্পিকারের ক্ষোভ, হতাশা স্পষ্ট ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তিনি মনে করেন এমি তার জীবন নষ্ট করে ফেলেছে, তার ভবিষ্যৎ এই ভুলের জন্য তাকে কঠিন ভাবে মূল্য দিতে হবে, আমাকে কষ্ট দেওয়ার মূল্য। ক্লিয়ার? জি ভাইয়া। এখন তিনি সেই সময়ের সমাজটাকেও দোষারোপ করে। স্পিকার তার প্রেমের জন্য শুধু এমিকে দোষারোপ করে না, বরং পুরো ভিক্টোরিয়ান সমাজটাকে দায়ী করে। তিনি মনে করেন এই যুগের মানুষ অর্থ, সামাজিক মর্যাদাকে ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব দেয়। প্রেম এখানে সৎ, খাঁটি আবেগ নয়, মানে প্রেমটা এখানে সৎ এবং খাঁটি, কিন্তু আবেগটা কিন্তু নয়। একটা বাণিজ্যিক চুক্তির মতো হয়ে গেছে, বরং এই বিয়েটা একটা বাণিজ্যিক চুক্তির মতো হয়েছে, টাকা পয়সা লেনদেন করে, যেটাকে কি যৌতুক বলতেছে। তো এখন আমি তো মানুষ হয়েছি, অর্থাৎ স্পিকার বলতেছে যে আমি তো মানুষ হয়েছি আঙ্কেলের বাসায়, আমার আর টাকা পয়সা কি থাকবে, আমার আর অর্থ কি থাকবে। তো এমিকে বিয়ে করলে তো আমি এই বাড়িতেই থাকতাম, এই বাড়ির যা কিছু সব তো আমারই হইতো, হইতো না? তা আজকে আমার নিজস্ব কিছু নাই বলে এমির সাথে আমার বিয়ে দিল না, এমির বাবা মা কেন তার সাথে বিয়ে দেয়নি? সে অর্থনৈতিক ভাবে সচ্ছল না, ইকোনমিক্যাল ভাবে সিকিউরিটি নাই তার কাছে। তো স্পিকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিক্টোরিয়ান সমাজের মূল সমস্যা হলো মানুষের অর্থলোভ। সমাজে টাকার প্রভাব এত বেশি যে একজন নারীর ভালোবাসা, অনুভূতি ও ব্যক্তিগত ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয় না। দেওয়া হয় বাংলাদেশে? ভাই সেটা তখনও ছিল, এখনো ভাই, এখনো বহাল এটা। এটা এখনো বহাল বলতে ওই যে বললাম যে বাংলাদেশে বর্তমান পুরোপুরি ভিক্টোরিয়ান এজটাকে দেখতে পাবেন আপনি। ইংল্যান্ডে কিন্তু এটা নাই। ইংল্যান্ডে এখন কি করে, ছেলে মেয়ে ওপেন ঘোরাফেরা করে, লিভ টুগেদার করে না? জি ভাই করে। আপনি আপনার বন্ধু বান্ধবীর বার্থডেতে গিফট দেন, টেডি বেয়ার, কাউকে গিফট দেন শার্ট, কোনো গিফট, কলম, ঘড়ি, এগুলো গিফট করেন। আর বাইরের দেশগুলোতে কি গিফট করে? বেবি গিফট করে, বেবি। বন্ধু তার বান্ধবীকে বিয়ে মানে বার্থডেতে একটা বাচ্চা উপহার দেয়, ঠিক আছে? হয় এটা, লিভ টুগেদারের মাধ্যমে হয়, সিঙ্গেল মাদার হয় তারা। কথা বুঝেছেন? তারা বিয়েটাকে ঝামেলা মনে করে এখন। তো এটা তো এখনো বাংলাদেশে আসে নাই, আসবে, সামনে আসবে, দেখতে পাবেন। তো আপনারা না পাইলে আপনাদের বাচ্চা কাচ্চা, আপনাদের বংশধর দেখতে পাবে। কথা বুঝেছেন যে আমরা কতটা পিছিয়ে আছি? ভাই এটা আমাদের ইসলাম বিরোধী। বিরোধী তো, ধর্মের সাথে সাংঘর্ষিক তো, বিজ্ঞানের সাথে ধর্মের এখনো ঘটনাটা, যুদ্ধটা তো, কনফ্লিক্টটা তো বাংলাদেশে এখনো হয় নাই, কেবল হচ্ছে। বুঝেন নাই? ভিক্টোরিয়ানে যে কেবল হওয়া শুরু হয়েছে, এখনো তো বাংলাদেশ মডার্ন এজে যায় নাই। মডার্ন এজে গেলে আপনি এগুলো দেখবেন, অনেকটা ছাপ পেয়েছেন, ছাপ পান নাই? জি ভাই। এখন প্রেম বলতে কি পবিত্রতা আছে প্রেমের মধ্যে? না ভাইয়া। তাহলে কি মডার্ন এজের ছাপ আসা শুরু হয় নাই? বিয়ের আগে বাবা মা হয়ে যাচ্ছে না, মা হয়ে যাচ্ছে, মায়ের বাবা মানে ওই বাচ্চার বাবাকে এখন খুঁজে পাওয়া যায়। তো এগুলো তো হচ্ছে মডার্ন এজের বৈশিষ্ট্য। ভিক্টোরিয়ান এজ থেকে মডার্ন এজের দিকে যাচ্ছে, কেবল তো শুরু হয়েছে। আরো কত কি দেখবেন পৃথিবীতে, বাংলাদেশে। কি আবি তো পিকচার বাকি হে। আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে এই যে অর্থলোভ, সমাজে টাকার প্রভাব এত বেশি যে একজন নারীর ভালোবাসা, অনুভূতি, ব্যক্তিগত ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয় না। এমির পরিবারও কি হচ্ছে, কেবল সামাজিক মর্যাদা এবং আর্থিক নিরাপত্তার কথা ভেবে তাকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিচ্ছে। তো তিনি স্পিকার আরো বলেন, মানুষ এখানে ভালোবাসার মূল্য বোঝে না, সবকিছুই স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হয়। সমাজের এই নৈতিক অবক্ষয় দেখে স্পিকার হতাশ হন। তিনি মনে করেন যদি সমাজের মানুষ এত স্বার্থপর না হতো
তাহলে তার ও এমির ভালোবাসাটা আজকে সফল হতে পারত। তিনি এই জায়গাটাতে টেনিসন ভিক্টোরিয়ান যুগের কপটতা, ভোগবাদিতা, অর্থকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেছেন। কথা বুঝেছেন? জি ভাইয়া। এখন একজন প্রেমিক কি করবে? প্রেমিকার যেহেতু বিয়ে হয়ে গেছে, তার এখন কি করা উচিত? সে এখন সিগারেট খাবে, মদ খাবে, গাঁজা, ভাং, যত ধরনের নেশা আছে এগুলো খেয়ে সে তার প্রেমিকাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। আবার কেউ সারাদিন কান্নাকাটি করবে, কেউ ঘরের মধ্যে শুয়ে থাকবে, যারা এইসব নেশা পানি করবে না, তাই না? একা একা থাকবে, ঘরের মধ্যে বসে থাকবে, কন্যারে বসে থাকবে। মুভিতে দেখেন নাই, পুকুর পাড়ে যায় বসে আছে, একা একা কান্না করতেছে। তো এবার দেখি কিভাবে স্পিকার এমিকে ভুলে যাওয়ার চেষ্টাটা করে। স্পিকার তার ব্যর্থ প্রেমের স্মৃতি ভুলে যেতে চান, কারণ এই স্মৃতিগুলো তাকে বারবার কষ্ট দিচ্ছে। তিনি বুঝতে পারেন অতীতকে আঁকড়ে ধরে থাকলে তিনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। তাই তিনি নিজেকে বুঝিয়ে বলেন যে এমিকে ভুলে যাওয়াই তার জন্য ভালো। এবার তিনি কল্পনা করেন এমি তার বর্তমান জীবনে সুখী নয়। সে ভাবতেছে আমাকে ছেড়ে গিয়ে এমি আর সুখী হতে পারবে না, সে সুখী নয়। তার স্বামীর প্রতি সে উদাসীন, কারণ সে আমাকে ভালোবাসতো। হয়তো নেশা করে রাতে বাড়ি ফিরে তার স্বামী এই জন্য। এমন অবস্থায় যদি এমির মনে পুরনো সুখের দিনগুলোর কথা আসে, তাহলে সে দুঃখে কাঁদবে। স্পিকার চান না যে আমি এই কষ্ট, মানে এমি এই কষ্টটা ভোগ করুক, তার জন্য এমি ভাবুক যে সে তাকে এখনো ভালোবাসে। তাই তিনি তাকে অনুরোধ করেন পুরনো দিনগুলোর কথা মনে না করতে। সে তার প্রেমিকাকে বিয়ের পরে, যেহেতু একবারিতেই ছিল, বিয়েটা পর্যন্ত যেহেতু থাকতে হচ্ছে তাকে, সে চলে আসার চেষ্টা করেছিল। তার আঙ্কেল বলেছিল যে অন্তত বিয়েটা শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে, বাড়ির বিয়ের সব কাজ তাকে করতে হবে। মুভিতে দেখেন নাই, নিজের প্রেমিকার বিয়ে দিচ্ছে নিজ হাতে, ওইরকম ঘটনাটা আর কি। কল্পনা করেন তাহলে বুঝবেন। তো এবার শেষ পর্যন্ত তাকে বলে যে আমাকে ভুলে যাও, পুরোনো দিনগুলোর কথা মনে করার দরকার নাই। কার জন্য করে? মেয়েটা যাতে একটু ভালো থাকে, তাকে মনে না করে। তো তবে বাস্তবিকভাবে স্পিকার নিজে অতীত ভুলতে পারেন না। পুরোনো স্মৃতিগুলো তার মনে বারবার আঘাত দেয়। তিনি বারবার ভাবেন সমাজের লোভী ও স্বার্থপর মানসিকতার কারণে তার ভালোবাসাটা ব্যর্থ হয়েছে। একবার সমাজকে দোষ দেয়, একবার এমিকে দোষ দেয়, একবার তার আঙ্কেল আন্টিকে দোষ দেয়। কেন? কারণ তার আঙ্কেল আন্টি এই অর্থের সিকিউরিটি তার না থাকার কারণে তার সাথে বিয়ে দিল না। সমাজের মধ্যে তার মূল্যায়ন নাই বলে তার সাথে বিয়ে দিল না। এমি তাকে যদি সত্যি ভালোবাসতো, তাহলে অন্য কাউকে যতই চাপ দেওয়া হোক বিয়ে করতে পারতো না, এবং সমাজের জন্য তার বিয়ে হইল না। এক এক সময় এক একজনকে দোষ দিচ্ছে। ক্লিয়ার? শেষ কখন বুঝি নাই শেষ কথা। তো অবশেষে তিনি সিদ্ধান্ত নেন যে অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোই উত্তম। তিনি আশা করেন সময়ের সাথে সাথে তার ব্যথা কমে যাবে, কষ্ট দূর হবে, তিনি নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। সে বাড়ি থেকে বের হয়ে গেল নতুন কিছু করার জন্য। তো স্পিকার এবার বাস্তবতার মুখোমুখি হবে। স্পিকার বুঝতে পারেন যে অতীতের স্মৃতির মধ্যে আটকে থাকলে তিনি জীবনে এগোতে পারবেন না। তিনি তার জীবনের কঠিন বাস্তবতাগুলোর মুখোমুখি হন। এই জিনিসটা সবসময় পুরুষ মানুষের একটু বেশি হয়, ছেলে মানুষের বাস্তবতার মুখোমুখি হতে হয়। পরিবার থাকে, বাবা মা থাকে, মেয়েদের তো বিয়ে হলে শ্বশুর বাড়িতে চলে যায়, ঠিক আছে, সেখানে মানিয়ে নিতে হয়। কিন্তু ছেলেদের ব্যাপারটা একটু ভিন্ন রকম তৈরি হয় এই জায়গাগুলোতে। তো উপলব্ধি করেন যে সমাজে প্রেম ও মানুষের মূল্যবোধ পরিবর্তিত হয়েছে। তিনি স্মরণ করেন যে তার জন্ম হয়েছে ভারতে, যেখানে তার বাবা এক যুদ্ধে মারা যান। তাকে একজন স্বার্থপর চাচার তত্ত্বাবধানে রেখে যান। এই চাচা কখনোই তাকে ভালোবাসেনি বা সঠিকভাবে দেখাশোনা করেনি। ফলে তার শৈশব কেটেছে কষ্টের মধ্যে কেটেছে। তিনি স্বপ্ন দেখেন যে তিনি যদি কোনো আদিম সমাজে গিয়ে বসবাস করতে পারেন, যেখানে অর্থনৈতিক প্রতিযোগিতা নেই, কোনো লোভ লালসার নেই, ইউরোপীয় সমাজের সাম্রাজ্যের ছায়া নেই, অর্থাৎ ওই যে ইম্পেরিয়ালিজম বা উপনিবেশবাদের কোনো ছায়া নেই, তবে তিনি সুখী হতেন। কিন্তু তিনি জানেন এটি সম্ভব নয়। বাস্তবতা হলো বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির দিকে এগিয়ে চলছে। তিনি এই পরিবর্তন থেকে পালাতে পারেন না। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন যে অতীতের স্মৃতিকে ভুলে গিয়ে নতুন আশার আলোতে সামনে এগিয়ে যেতে হবে। তিনি সাহস ও আত্মবিশ্বাস ফিরে পান এবং নতুন ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেন। স্পিকার মূলত হচ্ছে এই যে যাত্রাটা সে শুরু করলো, সেখান থেকে চলে গেল, এরপর সে মূলত সবকিছু ভুলে গেল। ক্লিয়ার হয়েছে? এখন এই যে এটাই হচ্ছে কবিতার মূল বিষয়টা। কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় থাকার কথা না, কারণ আমি সেভাবেই গল্পটাকে বোঝানোর বা বলার চেষ্টা করেছি। জি না ভাই, এটা ভালোই লাগলো ভাই। এখন এই কবিতাটার থিম গুলো কি? প্রেম, বিশ্বাসঘাতকতা। কবিতার প্রধান বিষয় হচ্ছে ভালোবাসা, প্রতারণা, হৃদয় ভাঙার যন্ত্রণা
এবং স্পিকারের মতে সে বলে যে এমি সত্যিকারের তাকে ভালোবাসেনি, পারিবারিক চাপে মানে প্রেম বিসর্জন দিয়েছেন এবং ভিক্টোরিয়ান সমাজ এবং অর্থনৈতিক বৈষম্যকে তুলে ধরে। বক্তা স্পিকার সমাজের অতিরিক্ত মানে বস্তুবাদিতাকে ঘৃণা করেছেন। প্রেমের চেয়ে আর্থ ও সামাজিক মর্যাদাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে, এই কথা বলেন। এবং এখানে ব্রিটিশ উপনিবেশিকতা ও সভ্যতার সমালোচনা করেছেন। বক্তা মনে করেন এই সাম্রাজ্যবাদ বা উপনিবেশিকতা শাসন, এই শাসনটা পুরো পৃথিবীকে অর্থলোভী করে তুলেছে। মানুষ টাকার পিছনে শুধু ছুটে। তিনি একটা আদিম সহজ সরল সমাজের কল্পনা করেছেন, যেখানে মানুষ প্রকৃতির মাঝে সুখে বসবাস করতে পারবে। তারপর এই কবিতা আমরা হতাশা এবং আশাবাদ দেখতে পাই, দুইটাই। প্রথম দিকে স্পিকার হতাশা হয়ে জীবন থেকে পালিয়ে বাঁচতে চায়, কিন্তু শেষের দিকে তিনি নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হন। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। এবার শেষ করে দেন। এখন কারো কোনো প্রশ্ন আছে? কবিতার আলোচনা শেষ। এখন আর যে নোটটা আছে আমি আপাতত এই নোটটাই আপনাদেরকে দিব। আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে পড়াশোনাটা করবেন, শুধু হচ্ছে এই যে ক্যারেক্টার গুলো, সামারিটা আর অ্যানালাইসিসটা, এই তিনটা জিনিস। ওকে, ওকে আমাদের কি ভাইয়া কালকে পরীক্ষায় পোস্টটা কোথায় করব? লেখা শেষ করে গ্রুপে করব নাকি পেজে? আমাদের যে মেইন গ্রুপটা আছে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড বেসিক গ্রামার, যে গ্রুপের নাম, সেই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। পরীক্ষা শুরু হবে কয়টায়? 10টায়। শেষ হবে কয়টায়? 12টায়। 12টায়। আমি বলেছিলাম খাতার প্রত্যেকটা পৃষ্ঠায় আপনার নাম এবং ডিওইবিজি লেখাটা থাকতে হবে, এবং অবশ্যই পেজ নাম্বার দিবেন। পেজগুলো সোজা করে ছবি তোলার চেষ্টা করবেন। বুঝাইতে পারছি? জি। যদি নাম প্রকাশ করতে কারো সমস্যা থাকে, অবশ্যই রোল নাম্বারটা সবার বাধ্যতামূলক। যাদের নাম প্রকাশ করতে সমস্যা নাই, অ্যানোনিমাসলি পোস্ট করবেন, তারা পোস্টের মধ্যে কি করবেন, মানে ক্যাপশনে নামটা দিলে তো সমস্যা নেই। কত মানুষের একই নাম আছে না? চিনবে আপনাকে? বলেন। অর্থাৎ আপনাকে যেন, ভালো কাজ। হ্যাঁ, আমি রেজাল্টটা দিব রোল অনুযায়ী, এই জন্য অবশ্যই রোল যেন ঠিক থাকে সবার। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? অথবা খাতার একটা প্রথম পৃষ্ঠায় একটা ছবি তুলবেন, যে পৃষ্ঠাটাতে আপনার নাম, আপনার রোল এবং কোন ব্যাচে পড়তেছেন এই জিনিসটা যেন লেখা থাকে। ওকে, কোন বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে এবং যে প্রশ্নটা আপনাদেরকে দিব সেই প্রশ্নের যে ছবিটা, সেটাও পোস্টের মধ্যে প্রথম পিকচারটাতে রাখবেন। ক্লিয়ার? আর আরেকটা অবশ্যই খেয়াল করবেন, আপনি যে পোস্ট করলেন সেটা অ্যাপ্রুভ হওয়ার পর, পোস্ট করার সাথে সাথে না, পোস্টটা করার পরে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যখন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে সেই পোস্টটাতে 3 ডটে ক্লিক করে লিংকটাকে কপি করে নেবেন। লিংক কপি করতে পারেন তো সবাই? জি ভাইয়া। লিংকটা কপি করে নেবেন। কপি করে আমি যে প্রশ্নপত্রটা পোস্ট করব, সেই প্রশ্নটার পোস্টের কমেন্টে আপনার রোল নাম দিয়ে দিবেন। নাম আর রোল। ওকে, বুঝাইতে পারছি? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? আর আমি নোটগুলো আবার সুন্দর করে করা শুরু করছি। মানে বাংলাটা যেমন দিয়েছি, এরপরে হচ্ছে এদিকে লক্সলি হল, এটা আবার সুন্দর করে নোট করব, ইউনিটা আবার নোট করব। ঠিক আছে, আমি আগামীকালকের মধ্যে এই নোটগুলো কমপ্লিট করে ফেলবো, যাতে পরের দিন আমরা নেক্সট পোয়েমটা বা 2টা পোয়েম আমরা পড়তে পারি নেক্সট ক্লাসে একসাথে। ওকে, 2টা পোয়েম পড়া সম্ভব হবে না, একটাই পড়তে হবে। এবার শেষ করেন। একটা করেই পড়তে হবে। শেষ করে আরো 3টা পোয়েম না বাকি ভাই? বুঝি নাই? 3টে পোয়েম বাকি না? 4টের মধ্যে যে একটা পড়লাম। 4টার মধ্যে আরো 3টা আছে, আরো 3টা ক্লাস লাগবে এখানে, তারপর প্রশ্নগুলো আছে।